সবাই খেলা দেখছে। সালাম আলাইকুম চাচুরা, সবার কি অবস্থা? খেলা দেখার মধ্যে ক্লাস নেওয়াটা খুবই বোরিং এবং অমানবিক আমার কাছে মনে হয়। যে তোমাদের উপর আসলে একটা প্রেশার ক্রিয়েট করা যে আমরা খেলা দেখা বাদ দিয়ে আসলে আমরা কেন ক্লাস করতে আসবো? খেলা লাইফে অনেক আসবে, ঠিক আছে? বাট চাচ্চুর ক্লাস আসবে না সবসময়, হ্যাঁ? চাচ্চুর ক্লাসটা সবসময় আসবে না। সো আমরা ক্লাসের দিকে মনোযোগী হওয়ার চেষ্টা করি। খেলা মাঝে, মাঝে একটু পরপরে দেখো, হ্যাঁ? মাঝে, মাঝে একটু পরপর দেখো। আমি ক্লাসের মাঝখানে মাঝে, মাঝে ব্রেক দিতে পারি হয়তোবা। যদি বাংলাদেশ ভালো খেলে তাইলে। ওকে? স্যার ছুটি দেন। ঠিক আছে। ওকে, ওকে, কোন সমস্যা না। আমি ক্লাস করতে চাই। ইয়েস। যারা ক্লাস করতে চায়, যারা ক্লাসে চলে এসেছে সবাই ক্লাস করতে চায় আমরা জানি। চাচু কিসের খেলা? একজন বলছে। গুড। তুমি যে বলেছো কিসের খেলা এজন্যই তোমাকে অনেক ধন্যবাদ দিচ্ছি। তুমি জানোই না আসলে আজকে কিসের খেলা। এটা খুবই ভালো, হ্যাঁ? এত জেনে কি লাভ? ওকে। আমারে পুরো জমায় ফেলছে। টেম্পারেচার দিয়ে রাখছে 20। আমরা ম্যাট্রিক্স নির্ণয় করছিলাম। আমরা ম্যাট্রিক্স পড়ছিলাম। আমরা মনে হয় গত দিনে ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ, গুণ এগুলো শিখে ফেলছি, তাই না? যোগ, বিয়োগ, গুণ পর্যন্ত শিখে ফেলছি পর্ব ২ তে। আজকে আমরা পর্ব ৩ করব। আজকে আমরা পর্ব ৩ করব। আজকে আমরা পর্ব ৩ করব। ঠিক আছে? ওকে। পর্ব ৩ এ অ্যাকচুয়ালি যেটা দেখব আমরা গুণেরই কিছু অঙ্ক করব অ্যাকচুয়ালি আজকে। তোমাদের জন্য প্র্যাকটিস কুইজ এগুলো নিয়ে আর কথা বলতে চাই না। তোমরা এগুলো জানো সবকিছু। ম্যাট্রিক্সের বহুপদী এবং কিছু নির্ণায়ক দেখার চেষ্টা করব আমরা আজকে ক্লাসে। সো ম্যাট্রিক্সের বহুপদী কি জিনিস এগুলো দেখার দরকার নেই। আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি। খেয়াল করে দেখি কি, কি দেয়া আছে। দিনাজপুর বোর্ড ১৯ আসা একটা কোয়েশ্চেন। সেটা হলো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। খুব ভালো কথা। এবং সি ম্যাট্রিক্সটা সরাসরি দেওয়া নাই। কিন্তু সি ম্যাট্রিক্সের কথা বলেছে এ মাইনাস বি। এ থেকে বিটা বিয়োগ করলেই সি ম্যাট্রিক্স আসবে। তার মানে আমি আসলে ৩টা ম্যাট্রিক্সই জানি। এ, বি এবং সি। ৩টা ম্যাট্রিক্সই আমরা জানি। যদি জেনে থাকি তাহলে আমাদের কি যে এটার ভ্যালু বের করা লাগবে। সি স্কোয়ার প্লাস 5b প্লাস 3i এটার ভ্যালুটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। ওকে, খুব ভালো কথা। সো আমরা এখন কি করব? প্রথমেই তার আগে সি ম্যাট্রিক্সটা আমাদের আগে বের করে নিতে হবে। সলিউশন শুরু করছি। তাহলে এ আর বি যেহেতু দেওয়া আছে তাহলে সি কে বের করে নিতে হবে। সি মানে কত দেওয়া আছে দেখো, এ মাইনাস বি। তাহলে এ কত ছিল? এ ছিল হচ্ছে 1 3 6 4, এটা ছিল এ। মাইনাস বি কত ছিল? বি ছিল 2 1 4 3, এটা ছিল বি। ওকে। তাহলে বিয়োগ করার জন্য মাত্রাটা সেম হইতে হয়। মাত্রা সেম আছে। এখন আমরা বিয়োগ করব। কি করব? বিয়োগ করার বা যোগ করার নিয়ম কি? সেম সেম জায়গার ভুক্তিগুলো যোগ বা বিয়োগ হয়। তাহলে এখানকারটা ছিল 1 আর এখানকারটা ছিল 2। এই দুইটা বিয়োগ হয়ে সেম জায়গায় বসবে, মানে ১ নাম্বার সারির ১ নাম্বার কলামের জায়গায় বসবে। তাহলে 1 মাইনাস 2, 1 মাইনাস 2, এটা এখানে বসলো। আবার এই 3 এর সাথে 1, 3 মাইনাস 1 এখানে বসবে। আবার 6 মাইনাস 4 এখানে বসবে। 4 মাইনাস 3 এখানে বসবে। ঠিক আছে? তাহলে এখানে কত হয়ে গেল দেখো। 1 মাইনাস 2 মানে মাইনাস 1, 3 মাইনাস 1 মানে 2, 6 মাইনাস 4 মানেও 2, 4 মাইনাস 3 মানে 1। ঠিক আছে? সি ম্যাট্রিক্সটা কি ক্লিয়ার? ৩টা ম্যাট্রিক্স কি একসাথে যোগ বিয়োগ উভয়ই করা যাবে কিনা আমরা দেখছি, আজকের ক্লাসে দেখব। জোনাকি জান্নাত, টেনশন নিও না। এইটা বুঝতে পেরেছি কিনা বলে ফেলি। এইটা আমরা বুঝতে পেরেছি কিনা? 1 3 6 4 2 1 4 3, 1 মাইনাস 2 মাইনাস 1, 3 মাইনাস 1 2, 6 মাইনাস 4 2, 4 মাইনাস 3 মানে 1। এটা একবারেও করা যায়, হ্যাঁ? আমি এটা ভেঙে ভেঙে করলাম, বাট তোমরা কিন্তু যখন আরেকটু বড় হবা একবারে করে ফেলতে পারবা। কিভাবে দেখো? এই যে 1 এর সাথে 2 বিয়োগ করবা, a মাইনাস b যেহেতু এটা থেকে এটা বাদ যাবে। তাহলে 1 মাইনাস 2 তার মানে মাইনাস 1, 3 মাইনাস 1 মানে 2, 6 মাইনাস 4 মানে 2, 4 মাইনাস 3 মানে 1। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের কি করা লাগবে? এই যে c স্কয়ার 5b আর 3i এর ভ্যালুটা লাগবে। কিসের মান লাগবে? c স্কয়ার এর মান লাগবে, 5b এর মান লাগবে আর 3i এর মানটা লাগবে। তাহলে c স্কয়ার এর মানটা বের করে ফেলি আমরা আগে, হ্যাঁ? তাহলে এখন আমরা c স্কয়ার এর মানটা বের করে ফেলি। তাহলে c স্কয়ার এর মানটা বের করে ফেলি। c স্কয়ার মানে কি? c স্কয়ার মানে c ইনটু c। তার মানে কি? c টা কত ছিল? -1 2 2 1। তার সাথে আরেকটা c গুণ করব, -1 2 2 1। এই দুটো গুণ করা তো কালকে আমরা শিখে আসছি, তাই না? কিভাবে গুণ করে? গুণ করার নিয়ম কি? গুণ করার নিয়ম হলো
এই দিকে গিয়ে এই দিকে নামতে হয়, তাই তো, এবং একই জায়গায় বসে। তাহলে -1 দ্বারা -1 কে গুণ করলে কত আসবে? -1 +1 প্লাস এই 2 × 2 = 4। এটা 1 নাম্বার শাড়ির 1 নাম্বার কলামে বসলো। আবার 1 নাম্বার শাড়ির 2 নাম্বার কলাম, -1 দিয়ে 2 কে গুণ করলে হবে -2 প্লাস 2 × 1 = 2। আবার 2 1 দিয়ে এটাকে গুণ করলো, 2 × 1 = -2 প্লাস 2 × 1 = +2, আবার 2 × 2 = 4, 1 × 1 = 1। তাহলে এটা চলে আসলো কত? 4 আর 1 = 5, -2 + 2 0, -2 + 2 0, 4 আর 1 = 5। ঠিক আছে কিনা বলে ফেলি। -1 2 2 1, তাহলে -1 -1 1, 2 × 2 = 4, 2 × 1 = 2, -2 × 1 = -2 প্লাস 2, ওকে, 2 × 1 = -2 প্লাস 2, 2 × 2 = 4 প্লাস 1, 5 5, ডান। ঠিক আছে, সি স্কোয়ার ঠিক আছে, 5005, ওকে, সি স্কোয়ার পেয়ে গেছে। এখন 5b টা আমাদের লাগবে। 5b কত? 5b অ্যাকচুয়ালি দরকার নাই, 5b আমরা একসাথেই করে ফেলতে পারি, 5b এর মানের আমার দরকার নাই। এখন আবার যে মানটা চেয়েছে সেটা এখন আমরা লিখে ফেলি এখানে। এখন কি চেয়েছিল তারা? এখন তারা এটার ভ্যালু চেয়েছে, সি স্কোয়ার প্লাস 5b প্লাস 3i, এটার ভ্যালু তারা চেয়েছে। তাহলে খেয়াল করে দেখি, সি স্কোয়ারের মান ছিল এইটা, সি স্কোয়ারের পরিবর্তে লিখি 5 0 0 5, এটা হচ্ছে সি স্কোয়ারের মান, প্লাস 5b, বি কত ছিল দেখো, বি ছিল 2143, 2143, এটা ছিল কোনটা? বি, প্লাস 3i, এই i মানে কিন্তু i2 এখানে, যেহেতু এগুলো সব ম্যাট্রিক্স গুলো 2/2 মাত্রা ম্যাট্রিক্স, তাহলে আইও হবে 2/2 মাত্রা ম্যাট্রিক্স, 1 0 0 1। আই কিন্তু বলে দিবে না, তোমাকে বুঝে নিতে হবে এটা i2 হবে না i3 হবে। ক্লিয়ার এই পর্যন্ত? এই পর্যন্ত কি ক্লিয়ার? সি স্কোয়ারের মান বসাইছি, 5b এর মান বসাইছি, 3i এর মান বসাইছি, ওকে। এখন এই সবগুলো যোগ করে ফেলো। ওকে, যোগ করছে কিভাবে ভালো করে খেয়াল করবা। যোগ হচ্ছে যেহেতু, তাহলে দেখো 2/2 2/2 2/2, তাহলে যোগ যখন হবে তখন ভালো করে খেয়াল করবা, একবারে 1 নাম্বার শাড়ির 1 নাম্বার কলামের দিকে তাকাবো, শুধু এইখানকার উপাদানটার দিকে আমরা তাকাবো এখন। তাহলে কত আসতেছে? 5, আর এই মাঝখানে চিহ্ন হচ্ছে প্লাস। এই 5, এই যে কোনো ম্যাট্রিক্সকে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করা মানে ওই সংখ্যা দ্বারা প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হয়, তাই না? কোন একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক দ্বারা একটা ম্যাট্রিক্সে গুণ করা মানে ওই কনস্ট্যান্ট দ্বারা প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হবে। তার মানে এই 5 2 এর সাথে গুণ হবে, 5 1 এর সাথে গুণ হবে, 5 4 এর সাথে, 5 3 এর সাথে গুণ হবে। তুমি চাইলে 5 দ্বারা গুণ করে দিতে পারতা। আমি এখন গুণ করব, দেখো এই 5 লিখেছি, প্লাস এই 5 দিয়ে এই 2 কে গুণ করব, তাহলে 5 2 = 10, এই প্লাস এই 3 দ্বারা এই 1 কে গুণ করব, 3 1 = 3, ওকে, এই জায়গাটা শেষ। পরে আবার আমরা 2 নাম্বার জায়গার দিকে তাকাবো। 2 নাম্বার জায়গা মানে এই জায়গাটা, এইটা এইটা এটার দিকে তাকাবো। তাহলে এটা 0, এই মাঝখানের চিহ্ন প্লাস, এই 5 দিয়ে এই 1 এ গুণ হবে, 5 1 = 5, এই চিহ্ন দিলাম প্লাস, 3 0 কে 0, ওকে, এটা আমাদের শেষ। তারপরে আসো এইটার দিকে তাকাবো, এইটার দিকে তাকাবো, এইটার দিকে তাকাবো। তাহলে দেখি 0 প্লাস 5 4 5 20, এই যে প্লাস 3 0 কে 0। আবার আমরা কার দিকে তাকাবো খেয়াল করি, আবার আমরা তাকাবো কার দিকে এখন, এখন আমরা লাস্টের দিকে যাবো, 5, এই যে মাঝখানে চিহ্ন প্লাস, 5 3 5 15, প্লাস 3 1 কে 3, ঠিক আছে, এইভাবে করবা। তাহলে কত আসলো? 5 আর 10 15 আর 3 18, 5 20, 5 15 20, 20 আর 3 23। এগুলো কিন্তু ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকে। এই যোগ বিয়োগ গুণ ভাগ, এখানে প্রচুর যোগ বিয়োগ গুণ ভাগ, তো ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকে, ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকে। অঙ্কগুলো মিলানোর ট্রাই করবা। আই এর মান 3/3 হবে না, কারণ কি যোগ করা লাগবে, তো যোগ করার জন্য যেহেতু সি স্কোয়ারও 2/2, বিও 2/2, তাহলে আইও হবে 2/2, ঠিক আছে। মানে অন্য ম্যাট্রিক্স গুলো যে মাত্রার হবে আইওকেও সে মাত্রা ধরে নিবা। নরমালি পরীক্ষার হলে ওরা বলে দিবে যে আই এর মান হচ্ছে এইটা, যদি বলে না দেয় তাহলে অন্য ম্যাট্রিক্স গুলো যে মাত্রার আইকেও সেম মাত্রারই ধরে নিবা তুমি। এটা কি বুঝতে পেরেছি আমরা সবাই? ওকে, এটা আমরা বুঝতে পেরেছি।
এখন এই অঙ্কটা আমরা একটু ভালো করে দেখবো। ময়মনসিংহ বোর্ড 12, কুমিল্লা চট্টগ্রাম বোর্ড 13 ও ময়মনসিংহ বোর্ড 22, এরপরে অনেকবার আসছে। ম্যাট্রিক্সের অঙ্কগুলো যেভাবে দেয় আসলে ফাংশনের সাথে মিক্সড করে দেয়, এখানেই তুমি টের পাবা। ম্যাট্রিক্সের অঙ্কগুলো দেখবা ফাংশনের সাথে মিক্স করে দিছে। দেখো একটা ফাংশন বলে দিছে fx এর মান হচ্ছে এইটা, x স্কয়ার মাইনাস 4x মাইনাস 5, এবং a এর মানটা এটা। তাহলে f অফ a নির্ণয় করতে বলছে তোমাকে। কি নির্ণয় করতে বলছে? f অফ a নির্ণয় করতে বলছে। তাহলে এটা কিভাবে করবা? সলভটা কিভাবে করবা? দেওয়া আছে, কি দেওয়া আছে? f অফ x এর ভ্যালুটা দেওয়া আছে, তাই না? f অফ x এর ভ্যালু কত? x স্কয়ার মাইনাস 4x মাইনাস 5, এটা দেয়া আছে। কিসের মান চাইছে? f অফ a এর মানটা চাইছে। তাহলে f অফ a, তাহলে কি করেছো? x এর জায়গায় a বসাইছো না? তাহলে x এর জায়গায় a বসেছে, সো ডান পাশেও সব জায়গায় x এর জায়গায় a বসবে। এটাই তো ফাংশনে পড়ে আসছো তোমরা। তাহলে এখানে x এর জায়গায় a, এখানেও x এর জায়গায় a বসবে। তাহলে এটা হবে a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5, এইটার ভ্যালু আমাদের লাগবে। আমার কাছে মনে হচ্ছে অঙ্কটা ভুল হয়েছে কোথাও একটা। এখানে 5 থাকার প্রশ্নই আসে না, এখানে 5i হবে। এখানে কোশ্চেনটা ভুল হয়েছে, এখানে 5 থাকার প্রশ্নই আসে না, এখানে 5i হওয়ার চান্স অনেক বেশি। কারো কাছে যদি বই থাকে অঙ্কটা একটু দেখে নিতে পারো, এখানে 5i টাইপের কিছু একটা হবে, শুধু 5 এখানে থাকার কথা না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এখানে এর তো ম্যাট্রিক্স হবে, তাই না? এ একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, আর 5 শুধু কনস্ট্যান্ট। চলো, একই রকমের জিনিস না হলে সেগুলোকে কখনোই যোগ বিয়োগ করা যায় না। তাহলে a স্কয়ার হচ্ছে ম্যাট্রিক্স, 4a হচ্ছে ম্যাট্রিক্স, আর 5 হচ্ছে ধ্রুবক জিনিস। তাইলে কি করা যাবে? a টু দি পাওয়ার -1 কিভাবে বের করব? মোহাম্মদ শিখবো বাবা, ওটাকে ইনভার্স ম্যাট্রিক্স বলে, ওগুলো আমরা পরে শিখবো। ওকে? না চাচ্ছু এমনই বলেছে। এটা শুধু এ থাকলে অ্যান্সার করা যাবে, শুধু 5 থাকলে অ্যান্সার করা যাবে না, হ্যাঁ? কারণ এগুলো একটা ম্যাট্রিক্স, সো ম্যাট্রিক্সের সাথে আলটিমেটলি একটা ধ্রুবকের কখনোই গুণ করা যায় না, এটা একটা ম্যাট্রিক্স হবে। এখানে আই থাকবে, হ্যাঁ, 5i থাকবে, 5i থাকবে। আই ম্যাট্রিক্স এখানে নিতে হবে, আদারওয়াইজ হবে না। আই থাকবে এখানে, আই ছাড়া এই অঙ্ক করা যাবে না। ওকে? তাহলে দেখো এখন আমাদেরকে এইটার ভ্যালু বের করা লাগবে। ধরে নাও আই মিস্টেক হয়ে গেছিল, আই আমি দিয়ে দিলাম। ওকে, কারণ কি 5 একটা ধ্রুবক আর 5i হয়ে গেল একটা ম্যাট্রিক্স। আচ্ছা, এখন আমাদের এটার ভ্যালু যদি বের করতে চাই, তাহলে a স্কয়ারের মানটা জাস্ট আমাদের বের করে নিলে আমার কাজ শেষ। তাহলে a স্কয়ারের মানটা আমরা বের করতে পারবো কিনা একটু বলে ফেলো। এখন a স্কয়ার মানে কি? a ইনটু a, তাই না? কি a স্কয়ার মানে কি? a ইনটু a, তাই না? তাহলে দুইটা a গুণ করো, দুইটা a লিখে ফেলো। কত? 1 2 2, 1 2 2, 2 1 2, 2 2 1, এরকম আরেকটা 1 2 2, 2 1 2, 2 2 1। এই দুটোকে জাস্ট এখন গুণ করে আমার স্কোয়ারটা বের করে ফেলতে হবে। আমি ম্যাট্রিক্সের গুণ খুব সাবধানে করি, কারণ আমার খুব ভুল হয়। ওকে, ম্যাট্রিক্সের গুণ করার নিয়ম কি? যারা গুণ গতদিনে বোঝো নাই আরেকবার বুঝে নাও ভালো করে। যারা গুণ গতদিনে বুঝো নাই ভালো করে দেখে নাও। গুণের নিয়ম হচ্ছে এই দিকে গিয়ে এই দিকে নামে, হ্যাঁ? আচ্ছা, তাহলে 1 দ্বারা 1 কে গুণ করলে হবে 1, প্লাস 2 দ্বারা 2 দুকোণ 4, প্লাস এই 2 দ্বারা এই 2, 2 দুকোণ 4। এটা বসবে কোথায়? 1 নম্বর সারির 1 নম্বর কলামে। ওকে, এখন 1 নম্বর সারির 2 নম্বর কলাম। তাহলে 1 দ্বারা 2 কে গুণ করলে 2 1 2, প্লাস 2 1 2, প্লাস 2 দুকোণ 4। এটা 1 নম্বর সারির 2 নম্বর কলাম। 1 নম্বর সারির 3 নম্বর কলাম। 2 1 2, 2 দুকোণ 4, 2 1 2। এখন 2 নম্বর সারিতে আসো, 2 নম্বর সারির 1 নম্বর কলাম। এই 2 1 2, 2 1 2, 2 দুকোণ 4, এটা দ্বারা এটা 2 দুকোণ 4, 1 1 1, 2 দুকোণ 4, এটা দ্বারা এটা 2 দুকোণ 4, 2 1 2, 2 1 2। ওকে, এখন 3 নম্বর কলাম দ্বারা যাও, 2 1 2, 2 দুকোণ 4, 2 1 2। হাত চলবে এইদিকে, চোখ থাকবে এদিকে, হ্যাঁ? 2 দুকোণ 4, 2 1 2, 2 1 2,
2 দুকোণ 4, 2 দুকোণ 4, 1 1 1। একটু করে আমাকে বলো আমার সাথে মিললো কিনা তোমার, হ্যাঁ আমার সাথে মিললো কিনা তোমার, এটা একটু আমাকে বইলো। আমি কিন্তু প্রচুর ভুল করি, বলে আসছি আমি কিন্তু প্রচুর ভুল করি। তাহলে এখানে কত আসতেছে, এ স্কোয়ারের ভ্যালু কত আসতেছে, স্কোয়ার ভ্যালু কত আসতেছে, 4 4 8 আর 1 9, 2 2 4 আর 4 8, 2 2 4 4 আর 4 8, 2 2 4 4 8, 4 4 8 আর 1 9, 4 2 2 4 8, 2 2 4 4 4 8, 2 2 2 4 4 8, 4 4 8 আর 1 9। ঠিক আছে কি, দেখো এই কর্ণ বরাবর সবগুলো হয়ে গেছে 9, বাকিগুলো 8 8। স্কোয়ার কি ঠিক আছে, কর্ণ বরাবর সবগুলো 9 9 আর বাকিগুলো হচ্ছে 8 8। ওকে ডান, স্কোয়ারের মান আমি পেয়ে গেছি। এখন আমার এফ অফ এর ভ্যালুটা বের করা লাগবে, আমরা বের করে ফেলি, শেষ, অঙ্ক শেষ। এখন আমরা দেখো এফ অফ এর ভ্যালুটা বের করব। তাহলে এফ অফ এ সমান সমান এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i, এটার ভ্যালু বের করা লাগবে। তাহলে এ স্কোয়ারের ভ্যালুটা বের করে ফেলি, 9 8 8 বের করে ফেলছি, 8 9 8 8 8 9 মাইনাস 4 কে রাখতেছি এখানে, হ্যাঁ 4 কে রাখতেছি, আর এ তুমি চাইলে 4 দ্বারা এর সাথে গুণ করে দিতে পারো সবগুলোর সাথে, অথবা তুমি 4 কে বাকি রাখেও করতে পারো। তাহলে আমরা 4 কে গুণ করেও রাখতে পারি অথবা এভাবেও রাখতে পারি, এটা আমার ইচ্ছা। আমি এরকম করেই রাখি, তোমরা এরকম করে রাখতে পারো অথবা গুণ করেও দিতে পারো, এটা তোমার ইচ্ছা। 1 2 2 2 1 2 2 2 1, কর্ণ বরাবর 1, বাকিগুলো হচ্ছে 2, মাইনাস এখানে 5 আর এখানে আই দিতে হবে, কিন্তু আই ছাড়া কিন্তু অঙ্ক করা যেত না। 1 0 0 0 1 0 0 0 1। এখানে যেহেতু এই এ স্কোয়ার এবং 4 এ দুইটাই 3/3 মাত্রা ম্যাট্রিক্স ছিল, এখানে আইও আমরা 3/3 মাত্রা ম্যাট্রিক্স নিয়েছি। ঠিক আছে, ওকে, এখন আমরা করে ফেলি, দেখি চলো। যোগ বিয়োগ যেহেতু করতেছি, সো একই ভুক্তিগুলো একই জায়গায় বসে। তাহলে 9 মাইনাস 4 1 4 মাইনাস 5 1 5। ওকে, তারপরে দ্বিতীয়টার দিকেও 8 মাইনাস 4 2 8 মাইনাস 0, 8 মাইনাস 4 2 8 মাইনাস 0। না এর মাঝখানে এটার দিকে তাকাও, 8 মাইনাস 4 2 8 মাইনাস 0, 9 মাইনাস 4 1 4 মাইনাস 5 1 5, 8 মাইনাস 4 2 8 মাইনাস 0। লাস্টের দিকে তাকাও, 8 মাইনাস 4 2 8 মাইনাস 0, 8 মাইনাস 4 2 8 মাইনাস 0, 9 মাইনাস 4 1 4 মাইনাস 5। তাহলে কত হইলো এটা? ও সব তো শূন্য হয়ে যায় দেখি রে বাবা, 0 0 0 সব শূন্য হয়ে যায়। এটা 9 4 5, এটাও শূন্য, এটাও শূন্য, এটাও শূন্য, এটাও শূন্য, এটাও শূন্য, অর্থাৎ যেটাকে আমরা শূন্য ম্যাট্রিক্স বলে থাকি, শূন্য ম্যাট্রিক্স বলে থাকি, শূন্য ম্যাট্রিক্স বলে থাকি। তাহলে এফ অফ এ হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। সব ভুক্তি 0 0 আসতে চাচ্ছ, ঠিক আছে। তো যোগ বিয়োগ গুলো একটু সাবধানে করিতে হইবে, যোগ বিয়োগ গুলো সাবধানে করিতে হইবে। এই টাইপ অঙ্ক দিলে পারিবা কি না বলো? সামিয়া ইসলাম বলেছে বুঝতেছি না। সামিয়া একটু বলো, তুমি কি গত 2 দিনে ক্লাস করেছিলে? গত 2 দিনের ক্লাস যদি না করো তাইলে করা যাবে না। 4/4 মাত্রা ম্যাট্রিক্স গুলো করা একটু টাফ। আমরা গত দিনে একটা 4/2 বা 4/3 করা শিখেছিলাম। 4/4 করা অনেক টাফ, চাইলে তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। 3/3 পর্যন্ত শেখাটাই বেটার, 4/4 করার দরকার নাই। তারপরে শিখতে চাইলে গত দিনে একটা অঙ্ক করিয়েছি, সেটা করে নিও। এটা ক্লিয়ার কিনা বলো? ওকে, এখন আরেকটা অঙ্ক করব আমরা, ঢাকা বোর্ড 21-এ আসা একটা প্রশ্ন, একটু এক্সেপশনাল টাইপের প্রশ্ন। অঙ্কটা আমরা একটু পড়ে ফেলি, অঙ্কটা একটু একটু ভালো করে পড়ি। দেখো, ওরা প্রথমেই আমাদেরকে একটা কন্ডিশন দিয়েছে, দেখো এই যে এ বড় এ, তার মানে এ একটা ম্যাট্রিক্স, এ বুঝাইছে এ বড় এ
থার্ড ব্র্যাকেট দিছে এবং এখানে 3/3 লিখেছে। তার মানে কি এ একটা ম্যাট্রিক্স যেটা 3/3 মাত্রার ম্যাট্রিক্স, মানে সারি 3টা কলাম 3টা, তার উপাদানগুলো হবে কে, ওই যে ছোট aij, ছোট aij দ্বারা বোঝায় উপাদান, এটা আমরা জানি। ওকে, এটা আমরা জানি। ওকে, তারপরে কি বলছে, এখন aij বের করার জন্য, অর্থাৎ ওই এ ম্যাট্রিক্সের উপাদানগুলো কিন্তু তারা বলে নাই। ওই এ ম্যাট্রিক্সের এই তাহিয়া বলছে যে এত ভুল হয় কি করব, এই যে এগুলো লেখা ছাড়ো, এই যে কমেন্টস করা বাদ দিয়ে আমি কি বলি সেটা শোনো, তাইলেই ভুল হওয়া কমবে। মাথা ঠান্ডা করে স্লোলি করবা, তাইলে আমার মতো স্লো করবা, তাইলে দেখবা যে আস্তে আস্তে স্লো থেকে ফাস্ট হবা, শুরুতে স্লো করবা। এ হচ্ছে একটা 3/3 মাত্রার ম্যাট্রিক্স, কিন্তু ম্যাট্রিক্সের উপাদানগুলো দেয়া নাই, কিন্তু ম্যাট্রিক্সের একটা উপাদানের ওরা বলছে এ আই জে, কিন্তু ওই উপাদানগুলো বের করার জন্য তারা দেখো একটা শর্ত বলে দিছে তোমাকে, এ আই জে সমান সমান 2i মাইনাস জে, এটা হলো ফর্মুলা। a11 যখন বের করব তখন i এর মান 1, জে এর মান 1 বসাবো, তাহলে এখান থেকে a11 এর মান পাবো। a12 যখন বের করব তখন i এর মান 1, জে এর মান 2 বসায় এখান থেকে আমরা a12 বের করব। এরকম করে করে আমরা উপাদানগুলো বের করে ফেলবো। উপাদানগুলো সরাসরি দেয়া নাই, উপাদানগুলো বের করে নিতে হবে। ওকে, ভালো কথা। এবং এখানে ফাংশন একটা দেওয়া আছে, fx ইকুয়াল টু একটা ফাংশনও দেওয়া আছে। যদি ফাংশন এটা হয় তাহলে আমাদেরকে পরবর্তী যায় আবার কি করছে, এই যে f অফ a প্লাস 2i3 এটার ভ্যালু আবার বের করতে বলেছে। কত কিছু করতে হবে। ম্যাট্রিক্স ফার্স্ট কথা দেয়া নাই, ম্যাট্রিক্সটা আমাদের ডিরাইভ করে নিতে হবে এই ফর্মুলা দিয়ে। এই ম্যাট্রিক্সটা ডিরাইভ এই ফর্মুলা দিয়ে ডিরাইভ করে নিয়ে পরে আমরা মানটা বের করব। চলো আমরা এটা সলিউশন শুরু করি। তাহলে এখানে কিন্তু আমাকে শুরুতেই কি করতে হবে, এ আই জে, তার মানে 3/3 মাত্রার ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্সটা দেখতে কেমন, এ ম্যাট্রিক্সটা দেখতে কেমন, এ আই জে 3/3 মাত্রার ম্যাট্রিক্স, এটা মানে কি, এটা মানে ম্যাট্রিক্সটা কেমন দেখতে, এটা মানে ম্যাট্রিক্সটা হলো এরকম a11 a11 এ 1 নম্বর সারি 2 নম্বর কলাম 1 2, a13 a21 a22 a23 a31 a32 a33, এটাই তো হবে এ ম্যাট্রিক্স নাকি। এ আই জে 33 3/3 মাত্রার ম্যাট্রিক্স, আই এবং জে এর মান, আই হচ্ছে সারি, জে হচ্ছে কলাম। তাহলে এগুলোর সবগুলোর 1 নম্বর সারির 1 নম্বর কলাম, 1 নম্বর সারির 2 নম্বর, 1 নম্বর সারির 3 নম্বর কলাম, এরকম করে করে 3/3 মাত্রা ম্যাট্রিক্স হবে। এখন a11 a12 এগুলোর ভ্যালু বের করব আমরা এই ফর্মুলাটা ইউজ করে। এই ফর্মুলা ইউজ করে এগুলো মানগুলো তুমি এখন বের করে ফেলবা। ঠিক আছে, তাহলে লিখে ফেলো। দেওয়া আছে, কি দেওয়া আছে, এ আই জে সমান সমান কত দেওয়া আছে, 2i মাইনাস জে, এটা দেওয়া আছে 2i মাইনাস জে। এখান থেকে 9টা ভ্যালু তুমি বের করে ফেলো। তাহলে নাম্বার 1 a11 বের করে ফেলো। a11 মানে কি, a11 মানে কি, i এর মান 1, জে এর মানও 1, তাহলে 2 মাইনাস 1, তার মানে ভ্যালু হচ্ছে 1, a11 এর ভ্যালু হচ্ছে 1। a12 মানে কি, i এর মান 1, জে এর মান 2, তাহলে i এর মান 1 বসায় দাও, তাহলে 2 × 1 মাইনাস জে এর মান 2, তাহলে 2 2 0। a13 এটার ভ্যালু বের করো। a13 মানে কি, i এর মান 1, জে এর মান 3, তাহলে 2 × i এর মান 1, জে এর মান 3, 3 মানে হলো 3, তাহলে 2 কে 2 মাইনাস 3 মানে -1। ওকে, a11 12 13 হয়ে গেল। a21 বের করো, তার মানে কি i এর মান 2, জে এর মান 1, তাহলে 2 × i এর মান 2 মাইনাস জে এর মান 1, 2 2 4, 4 মাইনাস 1 মানে 3। a22 তার মানে কত, 2 × i এর মান 2, জে এর মানও 2, 2 2 4, 2 2 4, 4 মাইনাস 2 মানে হলো 2। তারপরে আরো মান আছে, a22 বের করে ফেলছো, এখন a23 বের করে ফেলো। i এর মান 2, জে এর মান 3 বসায় দাও, তাহলে 2 2 4, 4 মাইনাস 3 মানে 1। a31 বের করে ফেলো, অর্থাৎ i এর মান হচ্ছে 3, জে এর মান হচ্ছে 1, তাহলে 3 2 6 মাইনাস 1 5। a32 এর মান বের করে ফেলো, 2 × জে এর মান হচ্ছে 3, i এর মান হচ্ছে 3 মাইনাস জে এর মান হচ্ছে 2, 3 2 6, 6 মাইনাস 2, 6 মাইনাস 2 মানে হচ্ছে 4। a33 বের করে ফেলো, তার মানে 2 × i এর ভ্যালু 3 মাইনাস জে এর ভ্যালু 3, 3 2 6, 6 মাইনাস 3 মানে হলো 3। ঠিক আছে,
প্রথম হচ্ছে A11 2 into 1 1 2 3 2 2 1 2 3 3 3 1 2 3 তাহলে 2 - 1 1 2 কে 2 - 2 0 2 কে 2 - 3 -1 2 দুগুণ 4 - 1 3 2 দুগুণ 4 - 2 2 2 দুগুণ 4 - 3 1 3 দুগুণ 6 6 - 1 5 3 দুগুণ 6 - 2 4 3 দুগুণ 6 - 3 মানে 3 তাহলে আমি ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম এখন এই ম্যাট্রিক্সটাতে এখানে মান বসিয়ে দাও এম ম্যাট্রিক্সটা তুমি পেয়ে গেলা মান বসিয়ে দাও হ্যাঁ তাহলে কত A11 হচ্ছে 1 তারপর হচ্ছে 0 তারপর হলো -1 0 0 পরে হচ্ছে -1 ফাঁকা ফাঁকা করে লিখতে হবে তারপরে 3 3 পরে 2 2 এর পরে হচ্ছে 1 তারপরে এটা হচ্ছে 5 4 3 5 4 3 এই ম্যাট্রিক্সটা তুমি পেয়ে গেলা দেখো এই ম্যাট্রিক্স কিন্তু দেয়া ছিল না ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে দেয়া থাকে কিন্তু এখানে ম্যাট্রিক্সটা দেয়া নাই ম্যাট্রিক্সটা আমাকে বের করে নিতে হলো ওকে এই ম্যাট্রিক্সটা বের করে ফেলছো আর কি কিছু করে দেওয়ার দরকার আছে নাকি পারবা তাহলে f(x) সমান এত তাহলে fa কত আসবে তাহলে fa কত আসবে বলো দেখি f(x) সমান যদি x² + 3x হয় তাহলে fa কত আসবে a² + 3a এটা তো আসবে নাকি অতএব আমাকে এখন বের করা লাগবে কি fa + 2i3 দেখো এখানে i3 বলেই দিছে তাহলে f of a মানে হচ্ছে a² + 3a + 2i3 এটার ভ্যালু বের করা লাগবে পারবো কিনা বলো a জানি আমরা a জানি মানে সেখান থেকে a² এর মানটা আমরা বের করে ফেলবো a² এর মানটা বের করে ফেলবো তারপরে a² মান বসিয়ে দিয়ে তারপর এখান থেকে ভ্যালুটা বের করে ফেলবো আমরা পারবো কিনা একটু ঝটপট বলে ফেলি পারবো কিনা আর করা লাগবে না রাকিবুল বলেছে এখন আমরা করতে পারবো আমি জানি তোমরা পারবা বাট দেখছো কি টাইপের অঙ্ক দেয় ম্যাট্রিক্স থেকে সবাই কিন্তু চিন্তা করে কি জানো মানে বোর্ড পরীক্ষা তোমরা তো যখন এইচএসসি পরীক্ষা দিবে আগেই বলে নেই যেহেতু আমরা অনেক ছোট সবাই চিন্তা করে যে ম্যাট্রিক্স নির্ণয় থেকে খুব ইজি কোশ্চেন আসে ম্যাট্রিক্স নির্ণয় থেকে যা দেবে তাই পারবো ম্যাট্রিক্স খুব সোজা কিন্তু ভুল করে ফেলো হয় যোগ বিয়োগের মধ্যে ভুল করে ফেলো কারণ অনেক ক্যালকুলেশন এবং দ্বিতীয়ত হচ্ছে এরকম এক্সেপশনাল টাইপের যদি কোনো ম্যাথ দেয় তখন কিন্তু তোমার জন্য মানে টাফ হয়ে যাবে সো বেসিক ক্লিয়ার করে অঙ্ক করার চেষ্টা করবা আশা করি এটা এখন তুমি পারবা সো ম্যাট্রিক্সের ডেফিনেশন শিখলাম ম্যাট্রিক্সের যোগ বিয়োগ দুইটা ম্যাট্রিক্সের গুণ তারপরে হচ্ছে কোন একটা ধ্রুবক দ্বারা কোনো ম্যাট্রিক্সকে গুণ করা আমরা শিখে ফেললাম ঠিক আছে ওকে এখন আমরা একটু ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স আমাদের বাকি আছে সো টেনশন নেওয়ার কিছু নাই ইনভার্স ম্যাট্রিক্সের জন্য আসলে আমাদেরকে নির্ণয় করে আসতে হবে তারপর ইনভার্স ম্যাট্রিক্স আমরা করতে পারবো সো এই জন্য আমরা আগে নির্ণয়ের দিকে যাচ্ছি ম্যাট্রিক্স ধরে নাও এখন পর্যন্ত ম্যাট্রিক্স শেষ মোটামুটি শেষ কিছু বাকি আছে এগুলো আমরা পরে দেখব এভাবে বিস্তারিত ভাবে বের করতে হবে পরীক্ষায় হ্যাঁ বাবা এগুলো বিস্তারিত বের করতে হবে ঠিক আছে ওকে এখন অ্যাকচুয়ালি আমরা নির্ণয়ক বের করা শিখবো নির্ণয়ক জিনিসটা কি বা নির্ণয়ক নিয়ে আসলে আমরা পড়ালেখা করব সো শুরুতেই বলে নেই নির্ণয়ক জিনিসটা কেমন সো ম্যাট্রিক্সের কোনো নির্দিষ্ট ম্যাট্রিক্সের মান ছিল আমাকে বলো তো দেখি ওকে এই যে একটা ম্যাট্রিক্স ছিল এই ম্যাট্রিক্সের কি কোনো মান বের করতে পেরেছো তুমি এখন পর্যন্ত মান বের করতে পারো নাই বাট নির্ণয়কের মান বের করা যায় দেখো আমি তোমাকে বলি নির্ণয়কে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয় হ্যাঁ এরকম ডাবল মডুলাস দিয়ে প্রকাশ করা হবে এবং এই নির্ণয়কগুলো হবে অলওয়েজ বর্গাকার অলওয়েজ কি হবে অলওয়েজ বর্গাকার হবে বর্গাকার মানে সারি কলাম সমান হইতে হবে ম্যাট্রিক্স গুলো যেমন আমাদের আয়তকারও হইতে পারতো বর্গাকারও হইতে পারতো কিন্তু নির্ণয়ক হবে অলওয়েজ বর্গাকার এবং এটাকে এরকম মডুলার চিহ্ন দ্বারা প্রকাশ করা হবে সো আমি একটা নির্ণয়কের কথা চিন্তা করছি ধরে নাও যে এরকম একটা নির্ণয়কে থার্ড ব্র্যাকেট দিয়ে মডুলাস দিয়ে প্রকাশ করা হয় ধরে নাও যে আমি এরকম একটা নির্ণয়ক দিচ্ছি 2 3 5 7 8 1 4 6 9 এই নির্ণয়কের আমরা মান বের করব এই নির্ণয়কের মান বের করা যায় ঠিক আছে ওকে সো এই নির্ণয়কের মানটা কিভাবে বের করি এটা তোমাকে একটু শেখাই আমরা এটা কিন্তু থার্ড এই মডুলাস দেওয়া আছে মানে এটা নির্ণয়কের মান বের করা যায় মানটা কিভাবে বের করব তোমরা ভেক্টরে পড়ে আসছো না ওই যে আই জে কে দিয়ে একটা ভেক্টরের মান বের করা ওটা কি করে আসছো ক্রস গুণফল করছো না ভেক্টর কি কেউ পড়ছো এখন পর্যন্ত ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারটা ওইখানে একটু করে শিখে আসছো হ্যাঁ তারপর আমি একটু করে দিই মানটা কিভাবে বের করে ভালো করে খেয়াল করবা মান বের করার জন্য যেটা যে কোনো একটা সারির সাপেক্ষে বিস্তার করতে হয় এটাকে বলে বিস্তার করা যে কোনো একটা সারির সাপেক্ষে বিস্তার করা ধরে নিচ্ছি আমরা এই সারির সাপেক্ষে বিস্তার করব এই সারির সাপেক্ষে বিস্তার করব
এই সারির সাপেক্ষে বিস্তার করা মানে কি, যে প্রথমে এই 2 লিখলাম, এই যে এই 2 লিখলাম, এই 2 লিখলাম, তারপরে এই 2 যে সারি যে কলামে আছে ওই সারি ওই কলামটা বাদ দিতে হয়। কি নিয়ম? যে সারি যে কলামে আছে ধরে নেব এটা বাদ, যে সারি যে কলামে আছে ধরে নেব কি ওইটা বাদ, এটা বাদ, যেটা লিখেছি সেইটা যে সারি যে কলামে আছে ওটাকে বাদ দিতে হয়। ঠিক আছে, ওকে। তো মনে মনে চিন্তা করবো, হাত উঠাই দিব, দেখবো কি এটা বাদ, মনে করবো এটা আর এটা নাই। এটা যদি না থাকে তাহলে এখন বাকি আছে কি, দেখো এটা আর এটা নাই, তাহলে বাকি আছে 8 আর 9, 1 আর 6। তাহলে এই 8 এর সাথে 9 গুণ হবে, মাইনাস 1 এর সাথে 6 গুণ হবে। বোঝা গেল? আমরা এই 2 এর সাপেক্ষে বিস্তার করে ফেললাম। তাহলে 2 লিখবো, তারপরে 2 যে সারি যে কলামে আছে ওটা বাদ দিয়ে ফার্স্টের গুণটা হয়েছে এই দিকে, ফার্স্টের গুণটা কিন্তু হয়েছে এই দিকে, ফার্স্টের গুণটা হয়েছে এই দিকে, হ্যাঁ ফার্স্টের গুণটা এই দিকে হয়েছে, ওকে। তারপরের ক্ষেত্রে আমরা এখন 3 এর সাপেক্ষে বিস্তার করব। কার সাপেক্ষে বিস্তার করব? 3 এর সাপেক্ষে। তাহলে এই 3 এর আগে কি তোমরা প্লাস দিয়ে শিখছো না মাইনাস দিয়ে শিখছো, এটা আগে আমাকে বলো। এই 3 এর আগে তুমি কি প্লাস দিয়ে শিখছো নাকি মাইনাস দিয়ে শিখছো? কি দিয়ে শিখবা তুমি? আমি সবসময় বলি তুমি মাইনাস দিয়ে শিখো, এটা মাইনাস দিয়ে শিখো। তাসনিয়া বলেছে মাইনাস কেন হলো? এটাই নিয়ম, যে 2 যখন নিছি এই সারি এই কলাম বাদ, তাহলে এটার সাথে এটার গুণফল হবে মাইনাস এটার সাথে এটার গুণফল হবে, এটাই নিয়ম। ঠিক আছে, এখন এই 3 এর সাপেক্ষে বিস্তার করব। 3 এর আগে আমি মাইনাস চিহ্ন দিলাম, 3 এর আগে কি চিহ্ন দিব? মাইনাস চিহ্ন দিব। মাইনাস চিহ্ন দিলে ওই 3 যে সারি যে কলামে আছে ওটা বাদ, এই সারি এই কলাম বাদ চলে যাবে, এই সারি আর এই কলাম বাদ চলে যাবে। তাহলে থাকবে কে? থাকবে এই 7 আর 9, 1 আর 4। ঠিক আছে, তো প্রথম গুণটা আমি কোন দিকে করব? আমি যেহেতু এখানে মাইনাস দিছি, মাইনাস দিলে প্রথম গুণটা অলওয়েজ এই ডিরেকশনে যাবে, অলওয়েজ এই ডিরেকশনে যাবে, মনে থাকবে। তাহলে 3 নিছি, 3 নিলে 3 যে সারি যে কলামে আছে ওটা বাদ, মাইনাস চিহ্ন নিছি, তাহলে গুণটা হবে প্রথম আগে এই বরাবর। ঠিক আছে, 7 এর সাথে 9 গুণ হবে, ওকে। তাহলে 3 যে সারি যে কলামে আছে যাবে, তাহলে এখানে মাইনাস চিহ্ন দিলাম, মাইনাস চিহ্ন দেওয়ার পরে 3 যে সারি যে কলামে আছে ওটা বাদ যাবে, তাহলে এটা বাদ চলে গেল, গুণটা হবে এইদিকে 7 নং 63, 7 এর সাথে 9 গুণ হবে, মাইনাস 1 এর সাথে 4 গুণ হবে, তারপরে আবার প্লাস দিবা, প্লাস দিলে এই 5 এর সাপেক্ষে বিস্তার করো, তাহলে এই সারি এই কলাম বাদ, 5 লিখে ফেলবা, তারপরে এই সারি এই কলাম বাদ গেলে প্রথম গুণটা এইদিকে হবে, 6 7 42 মাইনাস 4 8 32। এটা হচ্ছে নির্ণায়কের মান, এই নির্ণায়কের মানটা হচ্ছে এটা, ওকে। তাহলে কত আসতেছে এটা দেখো, এটার মান যেটা আসবে সেটাই একবারে করে ফেলে। আমি কত আসে দেখো, 8 নং 72 মাইনাস 6 গুণন 2 মাইনাস 7 নং 63 মাইনাস 4 59 গুণন 3 প্লাস 42 10 5 10 50। অ্যান্সার ইজ 5, অ্যান্সার হচ্ছে 5, অ্যান্সার হচ্ছে 5। এখন একটু ভালো করে খেয়াল করে দেখবা, আমি যেটা বলেছি একটা সারির সাপেক্ষে বিস্তার করে বলে, এটাকে বলে বিস্তার করা। একটা নির্ণায়কের মান বের করা মানে এরকম করে বিস্তার করা। বিস্তার করতে গেলে কি করব? এই সারির সাপেক্ষে বিস্তার করব। এই সারির সাপেক্ষে বিস্তার করলে 2 লিখবো, 2 লেখার পরে 2 যে সারি যে কলামে আছে ওটা বাদ যাবে, ফার্স্টের গুণটা এইদিকে হবে। ঠিক আছে, 8 নং 72 মাইনাস হচ্ছে 6। তারপরে এই 3 এর ক্ষেত্রে কি করব? এই 3 লিখবো, 3 এর ক্ষেত্রে সামনে মাইনাস চিহ্ন দিব, মানে একটা প্লাস একটা মাইনাস, এরকম করে করেই হয়। কেন প্লাস হয় কেন মাইনাস হয় সেটা পরে বলছি। তাহলে একটা প্লাস হইলো, তারপরে এই 3 এর ক্ষেত্রে মাইনাস হবে, মাইনাস হলে এই সারি এই কলাম বাদ, 3 যে সারি যে কলামে আছে ওটা বাদ যাবে, তাহলে বাকি থাকলো 7 নং 63। যেহেতু এটার আগে মাইনাস চিহ্ন দিছি, অলওয়েজ আমি এই দিকে গুণটা করব, এই দিকের গুণটা হবে আগের গুণ। তাহলে 3 যখন নিয়েছি, যেহেতু মাইনাস চিহ্ন দিছি, তাহলে এই গুণটা আগে হবে, 7 এর সাথে 9, ঠিক আছে, মাইনাস 4 এর সাথে 1। আবার এই 5 যখন নিব, তাহলে এই সারি এই কলাম বাদ, বাকি থাকবে এইটা, এইটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, একটা প্লাস একটা মাইনাস হবে, 7 এর সাথে 6 মাইনাস 4 এর সাথে 8। এভাবেই করা হয়, এটাকে বলে নির্ণায়কের মান বের করা। ঠিক আছে, 3 এর আগে মাইনাস কেন একটু পরে বুঝতে পারবা সুমাইয়া, কেন মাইনাসটা হইলো। বাট আমি সবসময় বলছি একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস, এটা যদি করো তাহলে প্রথমকার গুণটা অলওয়েজ এই ডিরেকশনে করবা, প্রথমকার গুণটা অলওয়েজ এই ডিরেকশনে করবা। অথবা তুমি এখানে অন্যভাবে করতে পারো, এই অঙ্কটাই যদি তুমি অন্যভাবে করতে চাইতা তাহলে কিভাবে করতে, দেখো আমি তোমাকে বলছি। এই অঙ্কটা তুমি চাইলে আরেক ভাবেও করতে পারো, এটা একটু আমি তোমাকে বুঝিয়ে দেই। অন্য ভাবটা কি কি ইউজ করতে পারো তুমি? আচ্ছা, অন্য ভাবটা এখন বলি একটু। অন্য আরেকটা ভাবে কিভাবে করতে পারো, ভালো করে খেয়াল করে দেখো, আরেকটা ভাবে করা শিখাই। আরেকটা ভাবে করা শিখাচ্ছি, মনে করো 2 নিচ্ছ, 2 যখন নিবা, তাহলে 2 যে সারি যে কলামে আছে ওটা বাদ, তাহলে কত হলো 8 নং 72 মাইনাস 6 কে 6।
আবার এই 3 এর আগে মাইনাস নিবা না, তুমি প্লাস নিচ্ছ মনে করো। প্লাস যখন তুমি নিবা তখন 3 যে সারি যে কলামে আছে ওটা বাদ গেল। 3 এর আগে যদি তুমি প্লাস চিহ্ন নাও তাহলে প্রথমকার গুণটা হবে এইটা, তখন হবে 10f। 10f মানে 2 এর ক্ষেত্রে প্রথম গুণটা এইটা হয়েছিল, 3 এর ক্ষেত্রে প্রথম গুণটা হবে তখন এইটা, এই দিক বরাবর যাবে। তাহলে 3 এর ক্ষেত্রে এই গুণটা হবে প্রথম, 4 কে 4 -7 নং -7 নং 63। আবার পরে প্লাস 5 যখন নিব তখন প্লাসের ক্ষেত্রে এটার জন্য ঠিকই আছে, 6 7 42 -48। 6 6 7 42 -4 8 32। মানে 3 এর আগে যদি মাইনাস চিহ্ন নাও তাইলে অলওয়েজ এই দিকের গুণটা শুরুতে, অলওয়েজ এই গুণটা শুরুতে। কিন্তু 3 এর আগে যদি তুমি প্লাস নিয়ে ফেলো তাহলে 10f, প্রথমকার গুণটা এইটা 2 এর জন্য, 3 এর জন্য প্রথম গুণটা এইটা, তারপরের জন্য আবার এইটা। সো যে কোনো একটা শিখবা তোমরা। আমি এই জন্য বলছি দুইটা আমি শিখাইতে চাই না, আমি একটা শিখাইতে চাই। আমি একটা মানে কোনটা শিখাবো বলি আগে। আমি এই দুইটা শিখাইতে চাই না, আমি একটা শিখাইতে চাই যেন তুমি কনফিউশনে না পড়ো। ওই যে বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করে আসছিল না ক্লাস 9-10-এ, মনে আছে? অপনয়ন, বজ্র গুণন এগুলো সমাধান করে শিখে আসছিল না? সেখানে মনে আছে এক্স যখন নিচ্ছিলা তখন প্রথমকার গুণটা এই দিকে নিচ্ছিলা, ওয়াই যখন নিচ্ছিলা তখন প্রথমকার গুণটা এই দিকে নিচ্ছিলা, মনে আছে? এই মনে পড়ে বজ্র গুণন সমাধানে ওই যে এক্স যখন নিচ্ছিলা এক্স ডিভাইডেড বাই প্রথম গুণটা এইদিকে, পরের গুণটা মাইনাস দিয়ে এইদিকে দিচ্ছিলা। আবার ওয়াই যখন নিচ্ছিলা তখন প্রথম গুণটা কিন্তু এইদিকে দিচ্ছিলা, মনে আছে? ওই যে সেম কাহিনী, ওই কাহিনীটাই অ্যাকচুয়ালি এখানে আছে। সো ওয়াই এর ক্ষেত্রে যখন তুমি প্লাস নিছো, প্লাস নেওয়ার কারণে কি করছো, প্রথম গুণটা এই দিকে নিছিলা। সো এখানে এটা বলছিলাম প্লাস যখন নিচ্ছ এখানে এই 3 এর জন্য প্লাস নিচ্ছিলে, প্রথমকার গুণটা তখন এই দিকে নিচ্ছিলা, ঠিক আছে? প্রথম গুণটা তুমি এই দিকে নিচ্ছ, এই যে এটা যখন এটার জন্য যখন প্লাস নিছো এই সারি এই কলাম বাদ দিয়ে প্রথম গুণটা এটা নিছো 4 কে 4। সো এই জন্য এটা হয়েছিল। আমি এটা শিখাই না নরমালি, আমি সবসময় বলি যে আমার দরকার নাই, দুটো শেখার দরকার না, আমি একটা শিখবো। আমি শিখবো একটা, আমি একটা কোনটা শিখবো, অলওয়েজ এই দিকের গুণটা প্রথম, অলওয়েজ এই দিকের গুণটা প্রথম, অলওয়েজ প্রথম গুণটা হবে এইদিকে, অলওয়েজ প্রথম গুণটা হবে এই দিকের গুণটা হবে প্রথম, এবং একটার জন্য প্লাস আরেকটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, মাইনাসই ভালো। এক্স্যাক্টলি প্রথম গুণটা অলওয়েজ এই দিকে, প্রথম গুণটা অলওয়েজ এই দিকে, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। তাহলে আমি এখন তোমাকে কতগুলো জিনিস, এটা এটা মাইনাস কেন আসলো এটার ব্যাখ্যা আমি একটু পরেই তোমাদেরকে দিব, সমস্যা নাই। বাট আপাতত মনে রাখো যে এরকম হয় আর কি। হ্যাঁ, আচ্ছা। এখন অনেকে আমাকে একটা কোশ্চেন করছে যে 2/2 মাত্রা ম্যাট্রিক্স তাহলে কিভাবে বের করব, ম্যাট্রিক্সের মান। ধরে নাও যে এটা থাকলো 2 3 5 7, এটার মান কত আসবে? এটার মান একদমই সিম্পল, এটার মান একদমই সিম্পল, এটার সাথে এটা গুণ করে দিবা, এখানে কোনো বিস্তার করার দরকার নাই। এখানে যদি 2/2 হয়ে আছে তাহলে এটার সাথে এটার গুণফল 7 × 2 = 14 -3 × 5 = 15, তাহলে -1 হচ্ছে অ্যান্সার। 2/2 এর জন্য একদম সরাসরি চলে আসবে। স্যার 4/4 একটা দেখান, এটা কে? ওটা একটু ধরো তো বাবা, আমি একটু দেখি ওকে। ওকে ওকে আমি একটু দেখতে চাই, ও 4/4 এর নির্ণয়কের মান শিখতে চায়, ওকে আমার একটু দরকার। 5 5 এটার উত্তর কিভাবে হইলো? মান বের করো, এগুলো মান বের করো। এই যে 2 আছে, তারপরে এখানে 8 নং 72, 72 - 6 মান বের করবা এগুলোর। -3, এটা 7 নং 63 - 4 59, মান বের করো, এটা কত আসে? 5 × 10 করে দেখো কত আসে, 5 আসবে। হ্যাঁ, ক্যালকুলেটরে আমি করেছি। 4/4 করতে চাই, এত সহজ এ তো। আচ্ছা, শুধু কি প্রথম সারি নিয়েই করা লাগবে? 7 8 1 দিয়ে করা যেত না? এক্স্যাক্টলি, ও সুন্দর একটা কথা বলছে। চাচ্চু, আমি এই যে বিস্তারটা করলাম, এই বিস্তারটা কেন আমি এই 2 3 5 এই প্রথম সারি দিয়ে করলাম? আমি কি 7 8 1 দিয়ে করতে পারতাম না? বা 4 6 9 দিয়ে করতে পারতাম না? বা 2 7 4 দিয়ে করতে পারতাম না? করতে পারতাম। যেকোনো সারি বা যেকোনো একটা কলামের সাপেক্ষে করলেই হইল। 4/4 যারা খুব করতে ইচ্ছা করতেছে, বাবা কেবল ক্লাস শুরু করতেছি, হ্যাঁ? 3/3 করতে করতে এই পানি বের হওয়া শুরু হবে একটু পরে। আমার কথা বোঝো নাই? 3/3 এর মান বের করতে করতে পানি বের হবে একটু পরে। দেখো নির্ণয়কের অঙ্কগুলো। ও আবার 4/4 করতে চায়। দেখবো নি তুমি 4/4 না, আমি 5/5 ও করাবো। দেখবো নি কতক্ষণ তোমরা সইতে পারো। হ্যাঁ, আপাতত এখন করো, যা করাচ্ছি এটা করো। 10/10 করা যাবে, সবই করা যায়, কিন্তু সেটা তোমার জন্য না। 10/10 করার জন্য তোমার মাথায় আইনস্টাইনের ব্রেন লাগবে। তোমার ব্রেন যদি আইনস্টাইনের ব্রেন হয় তাহলে পারবা। দুনিয়াতে সবই সলভেবল, কিন্তু সেটা হয়তোবা তোমার জন্য না, তুমি আরেকটু বড় যখন হবে তখন তুমি করতে পারবা। ঠিক আছে? ওকে, তাহলে মান বের করবো আমরা এভাবে। আচ্ছা, আমি আসলে যেটা বলছিলাম নির্ণয়কের ক্ষেত্রে,
একটা কথা যে নির্ণয়কের একটা নির্দিষ্ট মান আছে, নির্ণয়কে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা যায়। ওকে, আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই যে কোন একটা ম্যাট্রিক্স মনে করো, হ্যাঁ, এরকম একটা ম্যাট্রিক্স মনে করো এ বি সি ডি একটা ম্যাট্রিক্স ছিল। এই ম্যাট্রিক্সকে যদি কোনো একটা ধ্রুবক মনে করো কে একটা ধ্রুবক, এই কে দ্বারা যদি গুণ করো তাহলে কি হয় বলো তো দেখি? ওই কেটা প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হবে, কে এ, কে বি, কে সি, কে ডি, প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হবে। কোন একটা ম্যাট্রিক্সের সাথে যদি কোনো ধ্রুবক দ্বারা গুণ করো তাহলে সেটা সবগুলো ভুক্তির সাথে গুণ হবে। কিন্তু যদি এরকম হইতো, ধরে নাও এ বি সি ডি একটা নির্ণয়ক, এটা যে নির্ণয়ক আমি কিভাবে বুঝলাম? এটা নির্ণয়ক হচ্ছে এটা থার্ড মডুলাস দিয়ে প্রকাশ করছে, চিহ্নটাই বোঝা যাচ্ছে এটা হলো নির্ণয়ক। এই নির্ণয়ককে যদি আমি কোনো কনস্ট্যান্ট দ্বারা গুণ করি কে দিয়ে, তাহলে নিয়ম কি বলো? নির্ণয়কের ক্ষেত্রে যেটা কথা সেটা হলো কোনো নির্ণয়ককে যদি কোনো কনস্ট্যান্ট দ্বারা তুমি গুণ করো তাহলে ওই কনস্ট্যান্ট দ্বারা নির্ণয়কের সবগুলো ভুক্তির সাথে গুণ হবে না, যে কোনো একটা সারির সাথে গুণ হবে অথবা যে কোনো একটা কলামের সাথে গুণ হবে। আমি কে দিয়ে যদি শুধুমাত্র 1 নাম্বার সারির সাথে গুণ করে দিই, কে এ কে বি, আর সি ডি আমাদের সেম থাকবে, এটাও করতে পারো। অথবা কি করতে পারো, ওই কে দিয়ে তুমি 2 নাম্বার সারির সাথে গুণ করে দিতে পারো, তাহলে কে সি কে ডি। অথবা তুমি কি করতে পারো, 1 নাম্বার কলামের সাথে গুণ করতে পারো, অর্থাৎ কে এ কে সি, আর বাকি দুটো সেম থাকবে। অথবা কি করতে পারো, 2 নাম্বার কলামের সাথে গুণ করতে পারো, অর্থাৎ এসি সেম থাকবে, কে বি কে ডি। তাহলে কোন একটা ম্যাট্রিক্সের সাথে যদি কখনো কোনো ধ্রুবক গুণ হয় তাহলে সেই ধ্রুবক দ্বারা সবগুলো ভুক্তির সাথে গুণ হবে। কিন্তু যখন কোনো নির্ণয়কের সাথে কোনো ধ্রুবক গুণ হবে তখন ওই ধ্রুবকটা যে কোনো একটা সারির সাথে অথবা যে কোনো একটা কলামের সাথে গুণ হবে। ম্যাট্রিক্সের নির্ণয় করা যায় না? হ্যাঁ, ম্যাট্রিক্সের নির্ণয় করা যায়, চিহ্নটা চেঞ্জ করে দিলেই সেটা নির্ণয় হয়ে যায়। চাচ্চু আপনার উত্তর ভুল হয়েছিল, শ্যামলী সুলতান বলেছে। যদি আমার উত্তর ভুল হয়ে থাকে সমস্যা নাই, তুমি যোগ বিয়োগ ঠিকঠাক করে নিও। এখন ওরা বলছে এটা কেন হয়, এটাই নিয়ম, এটাই নিয়ম। এখন যদি আমি বলি যে তোমার নাম সুষময়, এটা কেন? তোমার বাবা মা তোমাকে রেখেছে। এখন ম্যাট্রিক্সের ক্ষেত্রে ম্যাট্রিক্স আর নির্ণয়ক দুটো তো আলাদা আলাদা ডিফাইন করা আমাদের। সো গোটা ওয়ার্ল্ডের ম্যাথমেটিশিয়ানরাই এটা মানে যে ম্যাট্রিক্সকে কোনো কিছু দ্বারা গুণ করা মানে সবগুলোর সাথে গুণ হবে, নির্ণয়ককে গুণ করা মানে যে কোনো একটা সারি যে কোনো একটা কলামের সাথে গুণ হবে। এখন আমি তো উল্টা কথাটা বলতে চাই, উল্টা কথাটা কি ভালো করে শোনো। তাহলে আমি যদি বলি কোন একটা ম্যাট্রিক্স থেকে যদি কোনো একটা জিনিস আমি কমন নিতে চাই, এই লাইন থেকে যদি এই লাইনে যেতে চাই, কোন একটা ম্যাট্রিক্স থেকে যদি কোনো একটা কিছু আমরা কমন নিতে চাই তাহলে সেটা সবগুলো ভুক্তি থেকে কমন গেলেই কমন যাবে। কোন একটা ম্যাট্রিক্সকে কিছু দ্বারা গুণ করা মানে সবগুলোর সাথে গুণ হয়। উল্টা কথা যদি বলি, কোন ম্যাট্রিক্স থেকে যদি কোনো কিছু কমন নিতে চাই তাহলে সবগুলো ভুক্তি থেকেই কমন যায়। কিন্তু কোন নির্ণয়কের ক্ষেত্রে যদি আমি কমন নিতে চাই তাহলে যে কোনো একটা সারি থেকে কিছু কমন গেলেই কমন যাবে, অথবা যে কোনো একটা কলাম থেকে কিছু কমন গেলেই কমন যাবে। তাহলে কোনো কনস্ট্যান্ট দ্বারা নির্ণয়কের ক্ষেত্রে গুণ করলে কোন একটা ওই কনস্ট্যান্ট দ্বারা যে কোনো একটা সারি বা যে কোনো কলামের সাথে গুণ হবে। কিন্তু কমন নেওয়ার সময় নির্ণয়কের ক্ষেত্রে কোনো সারি থেকে কিছু কমন গেলেই কমন যাবে বা কোনো কলাম থেকে কিছু কমন গেলেই কমন যাবে। ওই নোমান আমাকে একটা কথা বলছে, এই ওকে আমার ধরতে হবে, ওকে আমি একটু দেখতে চাই। ও আমাকে বলছে যে আমার মনে হয় আপনি 4/4 ম্যাট্রিক্সের মান বের করতে পারেন না। ঠিক আছে, তোমার মনে হয়, খুব ভালো কথা। আচ্ছা ধরে নাও আমি পারি না, হ্যাঁ, আমি মেনে নিলাম। ঠিক আছে, আমি 4/4 মাত্রা ম্যাট্রিক্সের মান বের করতে পারি না রে, দুঃখজনক। হ্যাঁ, ও যেন কি বলে আরেকটু কথা আমাকে বলে, 3/3 পারি, 4/4 বা 5/5 বোঝান, 3/3 পারি, 4/4, 5/5 বোঝান। ঠিক আছে বাবা, তুমি পারো, তোমার তাহলে আজকের ক্লাস করার দরকার নাই, তুমি বাসায় চলে যাও, থ্যাংক ইউ। ওরে আগে ব্লক মারি। ঠিক আছে, তুমি আর কমেন্ট করতে পারবা না হিসান, হ্যাঁ, ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমি পারি না 4/4, হ্যাঁ, ওকে। সো আমরা মোটামুটি বুঝে গেলাম। এখন আমি একটু ম্যাট্রিক্স আর নির্ণয়কের কিছু পার্থক্য শিখে নিতে চাচ্ছি, একটু ভালো করে খেয়াল করে দেখি। ম্যাট্রিক্স এবং নির্ণয়কের কিছু খুব গুরুত্বপূর্ণ পার্থক্যগুলো আমি এতক্ষণ যা বললাম সেটা এখানে লেখা আছে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট অথবা ডাবল মডুলাস দ্বারা ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয়। ডাবল মডুলাসটা খুব একটা ইউজ হয় না, ফার্স্ট আর থার্ড ব্র্যাকেটটাই বেশি ইউজ হয়। নির্ণয়কে সিঙ্গেল মডুলাস দ্বারা প্রকাশ করা হয়। ওকে, 2 নম্বর হচ্ছে ম্যাট্রিক্সের কোনো মান নাই, খুব ইম্পর্টেন্ট কথা। ম্যাট্রিক্সের কোনো মান নাই, ম্যাট্রিক্সকে কোনো মান নাই, এটা একটা অপারেটর। ম্যাট্রিক্সের কোনো মান হয় না।
ম্যাট্রিক্সের কোনো মান হয় না। ম্যাট্রিক্সের মান বের করতে চাইলে ওটাকে নির্ণয়কে কনভার্ট করে নিয়ে মান বের করতে হবে, মানে চিহ্নটা চেঞ্জ করে দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট থাকলে সেটার মান হয় না, ওটাকে মডুলাস বানায় নিয়ে তারপরে মান বের করব। ম্যাট্রিক্সের মান হয় না, নির্ণয়কের মান হয়। ওকে, পরের নাম্বার যেটা কথা ছিল সেটা আমি লিখে ফেলছি অলরেডি, তোমাদেরকে জানাই দিয়ে আসছি অলরেডি আমি। সেটা কোনটা যেন ছিল, যে কোন একটা ম্যাট্রিক্স কোন একটা ম্যাট্রিক্স এ বি সি ডি, এই ম্যাট্রিক্সকে যদি আমরা কোনো কনস্ট্যান্ট দ্বারা গুণ করি তাহলে সেটা সবগুলো ভুক্তির সাথে গুণ হয়, কে এ কে বি কে সি কে ডি। আর কোন একটা কনস্ট্যান্ট দ্বারা যদি কোনো একটা নির্ণয়কের সাথে গুণ হয় এ বি সি ডি, তাহলে এটা যে কোনো একটা সারি যে কোনো একটা কলামের সাথে গুণ হবে। তার মানে কে এ আমি যদি 1 নম্বর সারির সাথে গুণ করি তাহলে 2 নম্বর সারির সাথে গুণ হবে না। কমন যাওয়ার ক্ষেত্রেও তাই, কোন সারি থেকে ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবগুলো থেকে কমন গেলেই কমন যায়, আর নির্ণয়কের ক্ষেত্রে কোনো সারি বা কোনো কলাম থেকে কিছু কমন গেলেই কমন যায়। ওকে, পরেরটাতে আসি, যে ম্যাট্রিক্স গুলো কিরকম হতে পারে। ম্যাট্রিক্স গুলো বর্গাকার হতে পারে, নাও হতে পারে। অর্থাৎ সারি আর কলাম সংখ্যা, সারির সংখ্যা আর কলাম সংখ্যা এটা সমান হতেও পারে, সমান নাও হতে পারে, সমান হতেও পারে, সমান নাও হতে পারে। মানে এটা বর্গাকার হবে এমন কোনো কথা না, আয়তকারও হতে পারে। কিন্তু নির্ণয়কের ক্ষেত্রে অলওয়েজ সারি কলাম সমান হবে, অর্থাৎ বর্গাকার হইতে হবে, 2/2 3/3 এরকম হইতে হবে, আদারওয়াইজ বর্গাকার হওয়া মানে নির্ণয়ক হবে না। এই চারটা ডেফিনেশন কি বোঝা গেছে নির্ণয়ক এবং ম্যাট্রিক্সের মধ্যে? অপারেটর মানে কি, ভেক্টর পরে আসতে হবে। অপারেটর মানে হচ্ছে যার কোনো মান নাই, যার নিজের কোনো মান নাই, সেটাকে বলা হয় অপারেটর। অপারেটর কারা কারা, যেমন যোগ একটা অপারেটর, বিয়োগ একটা অপারেটর, গুণ একটা অপারেটর, ভাগ একটা অপারেটর, তারপরে ইএক্স এক্সপোনেনশিয়াল ফাংশন একটা অপারেটর, ইএক্স বলা ঠিক না, লন এটা একটা অপারেটর। হ্যাঁ, লনের কিন্তু কোনো নির্দিষ্ট মান নাই, ঠিক আছে। তুমি লনের আবার মান আছে এক সেন্সে বলা যায়, যেমন ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল একটা অপারেটর, ডিডিএক্স ডিফারেন্সিয়েশন এগুলো একটা অপারেটর, ইন্টিগ্রেশন এগুলো একটা অপারেটর, এগুলোর কোনো নির্দিষ্ট মান নাই। এগুলো যখন কোনো জিনিসের সাথে বসে তখন সেগুলোকে নির্ণয়ক বলা হয়। দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার শর্ত কি, মাত্রা সেম হইতে হবে এবং অনুরূপ ভুক্তিগুলো একই হইতে হবে। এটা তো আমরা করাইছি, দুইটা ম্যাট্রিক্স সমান শর্তটা। লগ লন, হ্যাঁ, এগুলোকেও তুমি অপারেটর বলতে পারো। নির্দিষ্ট কোনো নিজের মান নাই। যোগের কোনো মান আছে, কিন্তু যোগ যখন 2 আর 3 এর মাঝে বসে তখন তার মান আছে। ম্যাট্রিক্স এবং নির্ণয় কি একসাথে অঙ্ক হয় না? একসাথে অঙ্ক হয় না। ম্যাট্রিক্সকে হয়তোবা নির্ণয়কে কনভার্ট করে নিয়ে করতে হয়, আমরা এটা দেখব। আপাতত এই চারটা পার্থক্য বোঝা গেছে, খুব ভালো করে মনে রাখবা। ম্যাট্রিক্স বর্গাকার আয়তাকার হতে পারে, নির্ণয়ক বর্গাকার হবে অলওয়েজ, এইটা খুব গুরুত্বপূর্ণ। গুণ করলে সবগুলোর সাথে গুণ হয়, আর ওইখানে নির্ণয়কে গুণ করলে কোন একটা সারি কলামের সাথে গুণ হয়। ম্যাট্রিক্সের মান নাই, নির্ণয়কের মান আছে। ম্যাট্রিক্সের এই 3টা ব্র্যাকেট, নির্ণয়কের ওই একটা ব্র্যাকেট। আচ্ছা, তো নির্ণয়ককে ডিটারমিন্যান্ট বলা হয়ে থাকে নরমালি। এটা কে আবিষ্কার করেছিল? গাউস আবিষ্কার করেছে। তারপরে বিজ্ঞানী কসি, গণিতবিদ কসি আলটিমেটলি গাণিতিক ফাংশনের সাহায্যে এই নির্ণয়ককে নরমালি প্রকাশ পায়। নির্ণয়ক খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ম্যাথমেটিক্সের ক্ষেত্রে। আমরা নির্ণয়কের মান নির্ণয়টা বের করা শিখে আসছি। আমরা এই নির্ণয়কের মানটা একটু বের করে দেখি, কতজন আমাকে এটার মান বের করে দিতে পারে। এটার মানটা আমরা একটু বের করে দেখি। এটার মানটা, আচ্ছা মানটা আমরা পরে বের করি, মান নিয়ে পরে কথা বলি। এখন আমরা একটু অনুরাশি এবং সহগুণকে আসি। হ্যাঁ, অনুরাশি এবং সহগুণকটা শিখে ফেলি আমরা, তারপরে আমরা মান নিয়ে আলোচনা করবো নি, তাহলে আমাদের জন্য ইজি হবে। অনুরাশি এবং সহগুণক, অনুরাশির ইংলিশটা হচ্ছে মাইনর, ইংলিশটা শিখে রাখো। মাইনর হচ্ছে অনুরাশি, এবং সহগুণকের ইংলিশ হচ্ছে কোফ্যাক্টর। কোফ্যাক্টর ইংলিশটা জানতে হবে। হ্যাঁ, অনুরাশি মানে হচ্ছে মাইনর, আর কোফ্যাক্টর মানে হচ্ছে সহগুণক মানে হচ্ছে কোফ্যাক্টর। একটা আমরা নির্ণয়ক দেখে ফেলি। মনে করো 1 2 3 4 5 6 7 8 9। ওকে, এটা একটা নির্ণয়ক ছিল। এই নির্ণয়কের আমরা এখন চাচ্ছি যে কোনো একটা ভুক্তির আমরা অনুরাশি বের করব। ধরে নাও আমি বললাম 1 এর অনুরাশি কত। 1 এর অনুরাশি আমি লিখছি এখানে, 1 এর অনুরাশি। 1 এর অনুরাশি বলতে বোঝায় কি, 1 যে সারি যে কলামে আছে ওটা বাদ যাবে। 1 যে সারি যে কলামে আছে ওটা বাদ যাবে। ওটা বাদ যাওয়ার পরে বাকি যে নির্ণয়কটা থাকবে সেটার ভ্যালুটাই হচ্ছে ওটার অনুরাশি। কথা কি বোঝা গেছে? তাহলে 1 এর অনুরাশি হচ্ছে 1 যে সারি যে কলামে আছে ওটা বাদ,
বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটাই হচ্ছে ওটার অনুরাশি। ওকে, তাহলে 1 যে সারি যে কলাম আছে ওটা বাদ দাও, বাদ দেওয়ার পরে কত থাকে? এই সারি এই কলাম বাদ গেলে 5 6 8 9 থাকে, এটাই হচ্ছে এটার অনুরাশি। 5 6 8 9 এটার মানটাই হচ্ছে অনুরাশি। তাহলে এটার মান কত আসবে? 5 নং 45, এই 5 এর সাথে এই 9 গুণ, এই গুণটা সবসময় আগে হয় মান বের করতে। 5 নং 45 মাইনাস 6 8 48, তার মানে এটার ভ্যালু আসবে -3। তাহলে 1 এর অনুরাশি হচ্ছে -3। বুঝতে পেরেছি আমরা? এই যে 1 এটার অনুরাশি, অনুরাশি বলতে বুঝাবে কি? এখন যদি বলো কেন এটা হয়, ডেফিনেশন এটা। 1 এর অনুরাশি মানে 1 যে সারি যে কলামে আছে ওটা বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটার মান। তাহলে আমি এখন এখান থেকে বলি 5 এর অনুরাশি কত হবে, দেখি বলতে পারো কিনা। 5 এর অনুরাশি বা 5 এর মাইনর। তাহলে 5 যে সারি যে কলামে আছে ওটা বাদ যাবে, এই যে 5 এটা যে সারি যে কলামে ছিল সেটা বাদ যাবে, এই সারি বাদ যাবে এবং এই কলাম বাদ যাবে। তাহলে এই 5 যে সারি যে কলামে ছিল এটা বাদ যাবে, বাদ যাওয়ার পরে তাহলে কত থাকে? 1 3 7 9 থাকে, ঠিক আছে? 1 3 7 9 থাকবে, 1 3 7 9 থাকবে, 1 3 7 9, এটার যে মানটা হবে সেটাই হচ্ছে এটার অনুরাশি। তাহলে 9 কে 9 মাইনাস 3 7 21, তাহলে 21 এর থেকে 9 বাদ গেলে কত থাকে? -12। এটা হচ্ছে 5 এর অনুরাশি। সবগুলোর অনুরাশি তাহলে বের করতে পারবা কিনা? 5 এর অনুরাশি, এই সারি এই কলাম, এই সারি এই কলাম বাদ গেলে 9 কে 9 মাইনাস 27, 9 কে 9 মাইনাস 3 7 21, তাহলে -12 হয়। 6 কিভাবে? -12। ঠিক আছে, ওকে। অনুরাশি সবাই বুঝে গেছি? অনুরাশি সবাই বুঝে গেছি? ওকে। এখন আমরা সহগুণকটা বের করি, এগুলো প্রত্যেকটার অনুরাশি বের করা যায়। এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে সহগুণক। আমি তোমাকে বললাম 1 এর সহগুণক বের করো, 1 এর সহগুণক বের করো। 1 এর সহগুণকটা হলো 1 এর অনুরাশির মতোই। সহগুণক মানে হচ্ছে অনুরাশির মতোই। আমি এই সহগুণককে বলি, সহগুণক কিছুই না, সহগুণক হলো চিহ্নযুক্ত অনুরাশি, বাংলা কথা যেটা। সহগুণক মানে হলো চিহ্নযুক্ত অনুরাশি, মনে থাকবে এই কথাটা। মানে সহগুণকও অ্যাকচুয়ালি অনুরাশির মতোই, কিন্তু এটা চিহ্নযুক্ত, একটা চিহ্ন আসে, সেই চিহ্নটা কিভাবে আসে সেটা আমরা বলছি। তাহলে 1 এর সহগুণক মানে আগে 1 এর অনুরাশিটা লিখে ফেলো। 1 যে সারি যে কলামে আছে ওটা বাদ দাও, 5 6 8 9, 5 6 8 9, এই অনুরাশিটা আগে আমরা লিখে ফেলছি। এর আগে একটা চিহ্ন বসবে। চিহ্নটা কিভাবে নির্ধারণ হয় ভালো করে খেয়াল করে দেখবা। ওই যে যেটার তুমি সহগুণক বের করতেছো, 1 এর সহগুণক বের করতেছো, 1 কত নাম্বার সারি কত নাম্বার কলামে ছিল দেখো তো দেখি। এটা 1 নাম্বার সারি 1 নাম্বার কলামে ছিল। তাহলে এখানে একটা চিহ্ন বসে, চিহ্ন বের করার জন্য কত আছে? -1 টু দি পাওয়ার, -1 টু দি পাওয়ার সারির সংখ্যা প্লাস কলাম সংখ্যা, সারি প্লাস কলাম, এই অনুযায়ী চিহ্নটা বসে। বইয়ে এইভাবে লেখা আছে। সো -1 টু দি পাওয়ার সারি কলাম মানে কি দেখো তো দেখি। 1 কয় নাম্বার সারিতে ছিল? 1 নাম্বার সারি। কয় নাম্বার কলাম? 1 নাম্বার কলাম। তাহলে 1 নাম্বার সারির 1 নাম্বার কলাম, তাহলে সারির সংখ্যাও 1 কলামের সংখ্যাও 1, যোগফল কত হয়? 2। 2 হওয়ার কারণে -1 টু দি পাওয়ার 2, -1 এর উপর জোর মানে কি? প্লাস। এই যে চিহ্নটা বসবে প্লাস। অর্থাৎ আমি যেটা বলি সব সময় যে সহগুণক মানে হচ্ছে অনুরাশি যেটা ছিল সেটা, তার আগে চিহ্ন বসবে। চিহ্নটা কত হবে? ওই ওই যেটার সহগুণক বের করতেছো সেই ভুক্তিটা যত নাম্বার সারি যত নাম্বার কলামে আছে, ওই সারি এবং কলাম নাম্বারের যোগফল যদি জোর হয় তাহলে হবে প্লাস, বিজোড় হলে হবে মাইনাস। কারণ কি? -1 টু দি পাওয়ার সারির সংখ্যা কলামের সংখ্যা, সারির সংখ্যা কলামের সংখ্যা যদি জোর হয় তাহলে -1 এর উপর জোর মানে হবে প্লাস, আর যদি সারির সংখ্যা কলামের সংখ্যা বিজোড় হয় তাহলে -1 এর উপর বিজোড় মানে হবে মাইনাস। তাহলে এখানে চিহ্ন বসবে। চিহ্ন বের করার জন্য কি করব? আগে অনুরাশিটা লিখে ফেলবো। এটা হচ্ছে অনুরাশি ছিল, এটা ছিল অনুরাশি, এই নির্ণয়কের মানটা ছিল অনুরাশি, আর তার সামনে একটা চিহ্ন দিব। চিহ্নটা কত আসবে? 1 কয় নাম্বার সারির কয় নাম্বার কলামে ছিল? 1 নাম্বার সারির 1 নাম্বার কলাম, 1 আর 1 এর যোগফল 2, জোর হলে হবে প্লাস, বিজোড় হলে হবে মাইনাস। তাহলে এটার মান বের করে ফেলো। তাহলে প্লাস 5 নং 45, 5 নং 45 মাইনাস 6 টা 48, তাহলে চলে আসবে -3। আচ্ছা, ওকে। 1 এর সহগুণক বের করে ফেলছি। এখন আমরা দেখি বলতে পারি কিনা। এখন আমরা দেখি 8 এর সহগুণক বের করি। দেখি তোমরা কতটুকু বুঝলা, আমাকে একটু দেখাও দেখি। 8 এর সহগুণক বের করো। 8 এর সহগুণক বের করো।
তাহলে 8 যে নাম্বার সারি যে নাম্বার কলামে আছে সেটা বাদ চলে যাবে। 8 আছে এই নাম্বার সারির এই নাম্বার কলাম, তাহলে এই মাঝখানেরটা বাদ আর নিচেরটা বাদ, তাহলে 1 3 4 6 1 3 4 6 থাকলো। চিহ্ন কি আসবে 8 এর আগে বলো? প্লাস আসবে নাকি মাইনাস আসবে? 8 এর সহগুণকের জন্য চিহ্ন কি প্লাস আসবে না মাইনাস আসবে? রাকিবুল ইসলাম বলতেছে মাইনাস কেন হলো? কেন তুমি এটা জানো না? তুমি না 4/4 ম্যাট্রিক্সের মান বের করতে চাও? হুম, এটা সংজ্ঞা, হ্যাঁ, -1 টু দি পাওয়ার সারি প্লাস কলাম এই অনুযায়ী সংখ্যা আসে, ওই চিহ্নটা আসবে। -1 টু দি পাওয়ার সারি কলাম এই অনুযায়ী এই চিহ্নটা আসবে। 8 এর জন্য চিহ্ন কি হবে বলো? 8 কয় নাম্বার সারির কয় নাম্বার কলামে আছে বলো? 8 এ 8 কত নাম্বার সারির কত নাম্বার কলাম? 1 2 3 নাম্বার সারির কত নাম্বার কলাম? 2 নাম্বার কলাম। তাহলে 3/2 3 নাম্বার সারির 2 নাম্বার কলামে আছে। তাহলে 3 আর 2 এর যোগফল কত? 5 5 হচ্ছে বিজোড়। তাহলে -1 এর উপর বিজোড় মানে নেগেটিভ। মাইনাস চিহ্ন চলে আসবে, সামনে একটা মাইনাস চিহ্ন চলে আসবে। হ্যাঁ, তাহলে এটার ভ্যালু আসতেছে কত? মাইনাস থাকতেছে, আর 6 কে 6 মাইনাস 3 4 12, তাহলে 6 মাইনাস 12 মানে -6 মাইনাস মানে +6। আমরা কি বুঝতে পেরেছি অনুরাশি এবং সহগুণকের পার্থক্যটা কি বুঝতে পেরেছি? অনুরাশি এবং সহগুণকের চিহ্নটা কি বুঝতে পেরেছি? আরেকটা করে দেখাই, আমরা 6 এর সহগুণকটা বের করে ফেলি। 6 এর সহগুণকটা বের করে ফেলি, বলো 6 এর সহগুণকটা কত হবে? 6 মানে কোনটা? এই যে এইটা, এটা যে সারি যে কলামে আছে এটা বাদ দাও, তাহলে থাকবে 1 2 7 8। 1 2 7 8, বলো 6 এর জন্য প্লাস হবে না মাইনাস হবে? 6 এর জন্য 6 কত নাম্বার সারি কত নাম্বার কলামে আছে? 1 2 নাম্বার সারির 1 2 3 নাম্বার কলামে আছে। তাহলে 2 আর 3 এর যোগফল হচ্ছে 5, বিজোড়, বিজোড় হলে মাইনাস। তাহলে এখানে চলে যাবে মাইনাস 8 কে 8 মাইনাস 7 2 14, তাহলে 8 6 -6 +6, এটাও +6 আসলো। ওই 6 এর জন্য নিছি না, 6 এর জন্য এই সারি এই কলাম বাদ, 1 2 7 8, 1 2 7 কে 8 মাইনাস 7 2 14, তাহলে 14 থেকে 8 বাদ দিলে কত থাকে? 6 +6। আচ্ছা, আমরা কি বুঝতে পেরেছি? তাহলে এখান থেকে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, যদি কখনো নির্ণায়কটা আমাদের 3/3 মাত্রার হয়, হ্যাঁ, 3/3 মাত্রার যদি হয়, তাহলে সবসময় মনে রাখবা এই যে এই কর্ণের সবগুলো প্লাস হয়, এটা কি জানো? এই 2 কর্ণের সবগুলো হবে প্লাস, বোঝা গেছে? এই যে এই 2 কর্ণের সবগুলো চিহ্ন হয় প্লাস। সহগুণক যখন বের করব, সহগুণকের জন্য এই যে 2টা কর্ণ, এই 2 কর্ণের সবগুলোই হবে প্লাস চিহ্ন। এই যে 2 কর্ণ, এই 2 কর্ণের সবগুলোই হবে প্লাস চিহ্ন, বাকি যেগুলো থাকে সেগুলো হয় মাইনাস। এই যে এখানে থাকে মাইনাস, এখানে থাকে মাইনাস, এখানে থাকে মাইনাস, এখানে থাকে মাইনাস। বুঝতে পেরেছো? প্লাস মাইনাস প্লাস নিয়ে তুমি চিন্তা করতে পারো, অথবা তুমি মনে রাখতে মেইন নিয়মটা হচ্ছে ওইটা, সারি কলামের সংখ্যা যদি জোড় হয় তাহলে প্লাস, বিজোড় হলে মাইনাস। কিন্তু শর্টকাটে মনে রাখার জন্য 3/3 এর জন্য এই কর্ণ বরাবর হবে সবগুলো প্লাস আর এই মাঝখানের গুলো হবে মাইনাস। আমার কথা কি বোঝা গেল? উত্তরে কি প্লাস দিতে হবে? দিলে ভালো, না দিলে সমস্যা নাই। এই কর্ণ বরাবর সবগুলো প্লাস হবে, কারণ কি বলো? কারণ হচ্ছে এখানে যেটা বসে সেটা কত? a11 a12 a13, এটা হচ্ছে a21 a22 a23 a31 a32 a33। আমরা জানি যোগফল জোড় হলে প্লাস, বিজোড় হলে মাইনাস। দেখো এই যে এটা যোগ করে দেখো, প্লাস হবে, 1 আর 1 এর যোগফল হচ্ছে 2 জোড়। এই যে এটার যোগফল দেখো, 2 আর 2 এর যোগফল হবে 4 জোড়, 3 আর 3 এর যোগফল হবে 6 জোড়, 3 আর 1 এর যোগফল হবে 4 জোড়, 3 আর 1 এর যোগফল হবে 4 জোড়। এগুলো সব জোড়, জোড় মানে এগুলো সব হবে প্লাস, জোড় মানে এগুলো সব হবে প্লাস, জোড় মানে এগুলো সব হবে প্লাস। এবং ভালো করে খেয়াল করে দেখো, এখানে যোগ করো, 1 আর 2 যোগ করলে কত আসবে? 3 বিজোড় মাইনাস, 2 আর 1 যোগ করলে হবে বিজোড় মাইনাস, 2 আর 3 যোগ করলে হবে 5 বিজোড় মাইনাস, 3 আর 2 যোগ করলে হবে 5 মাইনাস। বুঝতে পেরেছো? এখন কি তুমি একটু হলেও গেস করতে পারতেছো? নির্ণায়কের মান যখন আমি বের করেছিলাম, তখন যখন এই ভুক্তির সাপেক্ষে আমি নির্ণায়কের মান বের করি তার আগে প্লাস চিহ্ন আসে, এই ভুক্তির সাপেক্ষে যখন আমি মান বের করি তখন মাইনাস চিহ্ন আসে, এই ভুক্তির সাপেক্ষে যখন প্লাস বের করি তখন প্লাস চিহ্ন আসে। নির্ণায়কের মান যখন আমরা বের করি, নির্ণায়কের মান যখন আমরা বের করি তখন দেখছিলাম কি এটার জন্য প্লাস আসে, এটার সাপেক্ষে যখন বিস্তার করি, আবার এটার সাপেক্ষে যখন বিস্তার করি তখন মাইনাস আসে। কেন আসে বুঝছো? আবার এটার সাপেক্ষে যখন বিস্তার করি তখন প্লাস আসতেছে, কেন বুঝছো?
এখন অন্যজন আমাকে কোশ্চেন করেছিল যে চাচ্চু আমি কেন ওই ফার্স্ট সারির সাপেক্ষে বিস্তার করতেছি, আমি কি সেকেন্ড সারির সাপেক্ষে বিস্তার করতে পারতাম না? অবশ্যই পারতাম। যদি আমরা এই সেকেন্ড সারির সাপেক্ষে বিস্তার করতে যাই, তাহলে যখন আমরা এই ভুক্তির সাথে নিব, এই ভুক্তির আগে তখন চিহ্ন নিব মাইনাস, এই ভুক্তির আগে চিহ্ন নিব প্লাস, এই ভুক্তির আগে চিহ্ন নিব মাইনাস। যে কোনো সারি যে কোনো কলামের সাপেক্ষে বিস্তার করা যাবে, কিন্তু চিহ্নগুলো নিব আমরা এই প্রসেসে, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। অলওয়েজ প্রথম গুণটা হবে অলওয়েজ এই দিকে, প্রথম গুণটা হবে অলওয়েজ এই দিকে, মান সেম আসবে অলওয়েজ। কথা কি বোঝা গেছে? মান সেম আসবে, মান সেম আসবে। আমি এক্সাম্পল দিচ্ছি তোমাকে, চলো মান সেম আসবে কিনা আমরা একটু প্রমাণ করে নিই। তোমরা বলছো মান সেম আসবে কিনা, আমি একটা নির্ণয়ক নিচ্ছি। মনে করো 1 2 3, যে নির্ণয়ক নিছিলাম ওটাই নেই, 4 5 6 -1 2 মাইনাস, মনে করো -3, এটা দিলাম। ওকে, এটার মান বের করতে চাচ্ছি, সাপোজ এটার মান আমি বের করব। তো আমি কি করব, খেয়াল করে দেখো, আমি ধরে নাও প্রথমে প্রথম সারির সাপেক্ষে আমি বিস্তার করতেছি। এই যে এই সারির সাপেক্ষে ধরে নাও বিস্তার করলাম, বিস্তার করলে মান কত আসে? এই একের সাপেক্ষে যখন বিস্তার করতেছি 1 নিলাম, 1 নিলে এই সারি এই কলাম বাদ, 3 5 -15 -6 2 12, 1 শেষ। তারপরে -2 নিলাম, -2 নিলে এটা এটা বাদ, খেয়াল করো এইটা বাদ আর এইটা বাদ, তাহলে 4 3 -12 -6 1 6 +6। আবার +3 নিলাম, +3 মানে এটা সাপেক্ষে বিস্তার করতেছি, তাহলে 4 2 8 -5 1 5 -5 ভ্যালু কত আসে দেখো, ক্যালকুলেশন করে বলো তো এটার ভ্যালু কত আসে। এটা ক্যালকুলেটরে ভ্যালু বের করো, কত আসে দেখো। -15 -12 -27, তাহলে 6 -12 -6 +6, তাহলে 6 2 12 +12 হয়ে যাবে। আর 8 5 13 13 3 13 39, 24 আসছে ভ্যালু। এটার ভ্যালু 24 আসছে। আমার সাথে একমত কিনা তোমরা? তোমাদেরও 24 আসছে কিনা বলো, 24 আসছে কিনা বলো। এই যে এটার সাপেক্ষে বিস্তার করেছি, এটার জন্য নিয়েছি 1, তারপরে 2 এর জন্য নিয়েছি মাইনাস, আবার 3 এর জন্য নিয়েছি প্লাস। এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, কর্ণ বরাবর সব প্লাস হয় 3/3 এর জন্য। ওকে, লাস্টে -5 হবে না বাবা, সূত্রের একটা মাইনাস আছে না, এই 3 এর সাপেক্ষে যখন নিয়েছো দেখো, এই 3 এর সাপেক্ষে যখন নিয়েছো এটা বাদ, ফার্স্টের গুণটা এইদিকে হবে, তাহলে 4 2 8, সূত্রের একটা মাইনাস, আর 5 1 এখানে একটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, সূত্রের একটা মাইনাস, আর এখানে 5 1 আরেকটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে +5 হবে। হ্যাঁ, সূত্রের একটা মাইনাস থাকে। ওকে, আমি এটা কি করেছি, আমি এটা করেছি যেটা, সেটা হলো এই সারির সাপেক্ষে করেছি। ওকে, আমি এখন চাচ্ছি যে না আমি এই সারির সাপেক্ষে করব, 4 5 6 এই সারির সাপেক্ষে করব, যদিও একটু টাফ, বাট আমি করা শেখাচ্ছি তোমাকে। দেখো আমি 4 5 6 এর সাপেক্ষে করে দেখি মানে একই আসে কিনা। ওকে, আমি 4 এর সাপেক্ষে বিস্তার করতেছি, তাহলে 4 এর জন্য কি নিব, এটা 1 নাম্বার সারি, 2 নাম্বার সারির 1 নাম্বার কলাম, 4 এর জন্য চিহ্ন হবে মাইনাস, 4 এর জন্য চিহ্ন হবে মাইনাস। এখানে আমি নির্ণয়কটা লিখে ফেলি, 4 যে সারি যে কলামে আছে এটা বাদ, এই সারি এই কলামে আছে এটা বাদ যাবে, 2 3 2 -3 থাকবে, 2 3 2 -3 থাকবে, এটার মান আমি বের করব পরে গিয়ে। হ্যাঁ, ওকে, 4 নিয়ে ফেলছি, তারপরে 5 নিব, তাহলে 5 এটা 4, তাহলে 5 এর জন্য হবে প্লাস, প্লাস 5 নিব, প্লাস 5 নিলে এটা এই সারি এই কলাম বাদ চলে যাবে, তাহলে 1 3 -1 -3, 1 3 -1 -3 এটা আসতেছে। ওকে, তাহলে এটা মাইনাস এটা প্লাস, 6 এর জন্য হবে মাইনাস, -6, -6 নিচে মানে এই সারি এই কলাম বাদ থাকবে, 1 2 -1 2, 1 2 -1 2। দেখো আমি হচ্ছে 4 5 6 এই সারি সাপেক্ষে করতেছি, তাহলে 4 নিলাম, 4 এর জন্য এই সারি এই কলাম বাদ, 2 3 2 -3। ওকে, 5 এর জন্য নিলাম এই সারি এই কলাম বাদ, 1 3 -1 -3, -6 নিলাম, 6 নিছি, তাহলে এই সারি এই কলাম বাদ, 1 2 -1 2। ওকে, তাহলে এই 4 এর জন্য আসছে মাইনাস, এই 5 এর জন্য প্লাস, এই 6 এর জন্য মাইনাস। ঠিক আছে, কলামের সাপেক্ষে নিলেও হবে আরিফ, কোনো সমস্যা নাই। তাহলে এটার মান বের করো, দেখো কত আসে, -4 থাকলো, আর এখানে প্রথম গুণটা হবে অলওয়েজ এই গুণটা প্রথম হবে, এই গুণটা প্রথম, 3 2 -6, সূত্রের একটা মাইনাস আছে, এখানে 3 2 6, এখানে এই গুণটা অলওয়েজ আগে হবে, -3, সূত্রের একটা মাইনাস, এদিকে 3 1 -3, তাহলে সূত্রের মাইনাস আর এখানকার একটা মাইনাস প্লাস হয়ে যাবে, 2 1 2 মাইনাস 2 1 2। ওকে, তাহলে এটা হয়ে গেল কত, -4 আর 6 6 -12, আর এটা তো 0 হয়ে যাচ্ছে, আর এখানে -6 আর 2 2 4, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 4 12 48 -4 6 24, 48 - 24 মানে 24। বলো
এখানেও 24 হয়েছিল, এখানেও 24 হয়েছে, মিলেছে কিনা বলো? আমার কথা কি বোঝা গেল? যে কোনো সারি যে কোনো কলামের সাপেক্ষে নিয়ে করবা, কোনো সমস্যা নাই। বাট আমরা পরীক্ষার হলে অলওয়েজ এই সারি সাপেক্ষে নিয়ে করা শিখবো, পরীক্ষার হলে এই সারি সাপেক্ষে নিয়ে করা শিখবো। তাহলে আমার জন্য মানে আমরা তো বিভিন্ন ভাবে করতে গেলে আমাদের জন্য জটিল হয়ে যাবে। সো আমরা যে কোনো একটা সাপেক্ষে স্ট্যান্ডার্ড ধরে সব অঙ্কের জন্য সেম রকম কাজ করব। এক্স্যাক্টলি। তাহলে আমরা মান বের করা শিখলাম। তাহলে বুঝতে পেরেছি কোথায় কেন যোগ হচ্ছে, কেন বিয়োগ হলো, সারি কলামের উপর ডিপেন্ড করে। ওকে, তাহলে অনুরাশি সহগুণক আমরা শিখে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, এই অঙ্কটার দিকে আমরা একটু তাকাই। চিটাগাং বোর্ড 21-এ আসা একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। এই অঙ্কের অ্যান্সার কোনটা হবে দেখি বলো। কি বলেছে? এটা একটা নির্ণয়ক 3,2তম অনুরাশির মান 2 হলে, এটা বলছে কত? 3,2তম অনুরাশির 3,2তম অনুরাশির মান যদি 2 হয় তাহলে এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে অনুরাশি এবং সহগুণক মনে থাকবে, অনুরাশিতে কিন্তু কোনো চিহ্ন নাই, যে মান আসবে সেটাই। আর সহগুণক মানে কোনটা? সহগুণক মানে হচ্ছে ওই চিহ্নযুক্ত অনুরাশি, অনুরাশির আগে চিহ্ন বসাবো। ওকে, তাহলে 3,2 মানে কি? এই 3টা আসতে হচ্ছে সারি থেকে, আর 2টা আসবে হলো কলাম থেকে। তাহলে 3 নাম্বার সারির 2 নাম্বার কলামে যেটা আছে সেই ভুক্তির অনুরাশির মান হচ্ছে 2। তাহলে 3 নাম্বার সারি, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সারির 2 নাম্বার কলাম, তার মানে এই যে 7, 1 2 3, 3 নাম্বার সারির ওই 2 নাম্বার কলাম, 3 নাম্বার সারির 1 2 2 নাম্বার কলাম, 7ই তো হচ্ছে, তাই না? 3 নাম্বার সারির 2 নাম্বার কলাম, এই 7 এর অনুরাশিটা আমাকে বের করা লাগবে। তাহলে 7 এর অনুরাশি কত? 7 এর অনুরাশি আমরা বের করে ফেলি। অনুরাশি মানে চিহ্ন নাই, তাহলে 7 যে সারি যে কলামে আছে ওটা বাদ চলে যাবে। তাহলে থাকলো 2 4 yx। এই অনুরাশি, এটার ভ্যালু আর কত বলেছে? 2 বলেছে। এই অনুরাশির মান হচ্ছে 2। শেষ। তাহলে গুণ করে ফেলো, 2x - 4y = 2। তাহলে 2 দ্বারা যদি দুই পাশকে ভাগ করে দাও তাহলে x - twice y = 1, x - twice y = 1, x - twice y = 1। সো ডি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা সি বলেছিলে তাদেরকে সমবেদনা। x - twice y = 2 দেওয়া আছে সি তে, আর x - twice y = 1 হবে। সো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই নির্ণয়কটির 1,2তম ভুক্তির সহগুণক নিচের কোনটি? তাহলে 1,2 মানে কি? 1 নাম্বার সারির 2 নাম্বার কলাম। তাহলে 1 নাম্বার সারির 1 2 নাম্বার কলাম মানে -2, ঠিক আছে তো? 1 নাম্বার সারির 2 নাম্বার কলাম, এটা 1 নাম্বার সারির 2 নাম্বার কলাম, -2তম ভুক্তির সহগুণক চাইছে। তাহলে 1 নাম্বার সারির 2 নাম্বার কলাম, এটা বাদ চলে যাবে। তাহলে -2 এর সহগুণক, -2 এর সহগুণক কত হবে? সহগুণক মানে হলো 0 -2, আরেকটা হলো -1 2, কিন্তু এখানে একটা চিহ্ন বসবে। চিহ্ন কত? এই যে 1,2 বলেই দিছে, তাহলে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, যোগফল কত? 3, 3 মানে বিজোড়, বিজোড় হলে সামনে মাইনাস আসবে। অথবা বোঝাই যাচ্ছে এটা তো এখানকার ভুক্তি, এখানকার ভুক্তি তো এটা হলো কর্ণ না, কর্ণ ছাড়া, সো মাইনাস আসবে সামনে একটা। হ্যাঁ, তাহলে এটা কত আসবে বলো? তাহলে মাইনাস, গুণফলটা এই দিকেরটা আগে হবে হলো 0 * 2 মানে 0, মাইনাস -1 এর সাথে -2 গুণ করলে হয় +2, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 2 কে 2, 2 ইজ দ্য আনসার। সো বি ইজ দ্য কারেক্ট আনসার। বি 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 ইজ দ্য কারেক্ট আনসার। বি ইজ দ্য কারেক্ট আনসার। সামনে একটা মাইনাস আসবে, আর এটার মান বের করার জন্য এই গুণটা আগে করতে হবে। 0 এর সাথে 2 গুণ করলে 0, সূত্রের একটা মাইনাস আছে, এই মাইনাসটা সূত্রের মাইনাস। আর এখানে -2 এর সাথে -1 গুণ করলে হয় মাইনাস মাইনাসে প্লাস, 2 কে 2, আর এই মাইনাসটা সূত্রের মাইনাস। তাহলে 0 - 2 মানে -2, আর সামনে একটা মাইনাস ছিল, মাইনাস মাইনাসে +2। সো বি ইজ দ্য কারেক্ট আনসার, বি। ওকে, এখন আমাদের বইয়ের একটা বিখ্যাত অঙ্ক আছে, এটা ভালো করে খেয়াল করে দেখো, এটা খুব সিম্পল একটা অঙ্ক। সিলেট বোর্ড 22, কুমিল্লা বোর্ড 14, 8 অনেকবার আসছে। এটা আমাদের বইয়ের একটা বিখ্যাত অঙ্ক নির্ণয়কের। খেয়াল করে দেখো, আমাকে বলছে এটা একটা নির্ণয়ক। দেখো A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। আমাকে বলছে নির্ণয়কের A1 ছোট A1 ছোট B1 ছোট C1 এর সহগুণক যথাক্রমে বড় A1। তার মানে এই যে ছোট A1টা ছিল, এই A1 এর সহগুণক হচ্ছে বড় A1, ছোট B1 এর সহগুণক হচ্ছে বড় B1, ছোট C1 এর সহগুণক হচ্ছে বড় C1 যদি হয়, তাহলে আমাদের প্রমাণ করা লাগবে এটা।
পারবো এটা করতে? ওকে, তাহলে আমরা এখন এই A1 এর সহগুণক বের করে ফেলি। দেখি আমরা A1 এর সহগুণক বের করব, B1 এর সহগুণক। A1 মানে এই যে এই A1, এটাই তো এটা, তাই না? এই ছোট A1 মানে এই উপাদানের সহগুণক যেটা আসবে সেটা হচ্ছে বড় A1। তাহলে লিখে ফেলো, সলিউশন শুরু হচ্ছে। তাহলে A1 এর সহগুণক, A1 এর সহগুণক, এটাকে বড় A1 বলেছি আমরা। তাহলে A1 এর সহগুণক কত? A1 যে সারি যে কলামে আছে এটা বাদ চলে যাবে, তাহলে থাকবে B2 C2 B3 C3। তার আগে একটা চিহ্ন বসবে। এই A1 টা কোথায় আছে? 1 নাম্বার সারির 1 নাম্বার কলামে। তাহলে একের একে যোগফল 2, তার প্লাস আসবে। তাহলে এটার ভ্যালু আসবে কত? B2 C3 মাইনাস C2 B3। এটা হচ্ছে A1 এর মান, ঠিক আছে? এই বড় A1 এর মানটা হচ্ছে এইটা। তারপরে আবার বলছে B1 এর সহগুণক, তাহলে B1 এর সহগুণক, এটাকে বলছে বড় B1। B1 এর সহগুণকটা লিখে ফেলি। B1 মানে এইটা, এটা যে সারি যে কলামে আছে ওটা বাদ চলে যাবে, থাকবে কত? A2 C2 A2 C2 A3 C3। চিহ্ন আসবে কি বলো? এটা কয় নাম্বার সারিতে আছে? 1 নাম্বার সারির 2 নাম্বার কলাম, 2 এর একের যোগফল 3 বিয়োগ বিজোড়, সো মাইনাস হবে। তাহলে এটা আসতেছে কত? মাইনাস A2 C3 মাইনাস C2 A3। এটা হচ্ছে B1 এর মান। C1 এর সহগুণক বড় C1, তাহলে C1 এর সহগুণকটা চাইছে। C1 মানে এইটা, এটা যে সারি যে কলাম আছে এটা বাদ চলে যাবে। A2 B2 A3 B3 A2 B2 A3 B3। সামনে কি চিহ্ন আসবে? এটার 1 নাম্বার সারির 3 নাম্বার কলাম, অর্থাৎ প্লাস। 1 আর 3 এর যোগফল 4, সো প্লাস। সো এটা হবে কত? A2 B3 মাইনাস B2 A3। শেষ। আমরা বড় A1 বড় B1 বড় C1 এর মানটা পেয়ে গেছি। এখন আমরা জাস্ট লেফট হ্যান্ড সাইডে মান বসিয়ে দিব, আমাদের প্রুফটা হয়ে যাবে। দেখে ফেলি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডটা কত ছিল? A3 ছোট A3 বড় A1 প্লাস B3 বড় B1 প্লাস C3 বড় C1। মান বসাও। A3 বড় A1 এর মান কোনটা ছিল? B2 C3 মাইনাস C2 B3 প্লাস B3। বড় B1 এর মান ছিল, বড় B1 এর মান ছিল এইটা, আমি মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে মাইনাস মানে প্লাস, এটা পরিবর্তে আমরা ছোট করে এটা লিখতে পারি, মাইনাস চিহ্ন দ্বারা গুণ করলে এটাকে আগে লিখতে পারি C2 A3 মাইনাস A2 C3। ঠিক আছে, এটার পরিবর্তে আমরা এটা লিখলাম, হ্যাঁ, মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে। তাহলে এই যে যেটাকে মাইনাস ছিল মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এই B1 এর পরিবর্তে এটা লিখি C2 A3 মাইনাস A2 C3 প্লাস ছোট C3 C1 এর পরিবর্তে এটা লিখে ফেলি A2 B3 মাইনাস B2 A3। ঠিক আছে, B2 C3 C2 B3 A2 2 ঠিক আছে 2 3 2 3। ওকে রান। এখন তুমি গুণ করে দাও জাস্ট, হ্যাঁ, গুণ করে দাও। এখন জাস্ট গুণ করে দাও, দেখো সব কাটাকাটি চলে যাবে। A3 দ্বারা গুণ করে দাও। A কে আগে লিখবা A3 B2 C3 A3 B3 C2 ABC এই সিরিয়ালে লিখে ফেলো মাইনাস A3, ওইটা প্লাস হয়ে যাচ্ছে, প্লাস A3 B3 C2 মাইনাস A2 B3 C3 প্লাস A2 B3 C3 মাইনাস A3 B2 C3। A কে আগে B কে পরে C কে তারপরে লিখবা, হ্যাঁ, সিরিয়ালে লিখে ফেলো তাহলে হয়ে যাবে। দেখো A3 B2 A3 B2 C3, এই যে এটা আর এটা কাটা, ফার্স্টেরটা এবং লাস্টেরটা দেখা যাচ্ছে একই রকম, কাটা গেল। A3 B3 C2 A3 B3 C2 এটা কাটা। আবার দেখো A2 B3 C3 A2 B3 C3 কাটা। সো আমরা বুঝেছি কিনা ঝটপট বলে ফেলি। ওরা বলতেছে স্যার ব্রেক দেন, স্যার ব্রেক দেন। অঙ্ক বুঝেছো কিনা বলো।
আপনারা আপনি বারবার মুছতেছেন, বারবার লিখতেছেন। পরীক্ষার হলে আমি কি করিব? পরীক্ষার হলে এমন ভাবে আপনি করিবেন যেন আপনাকে এরকম দাগ দেওয়া না লাগে। জাস্ট এটা আমি যেমন এটার সারি এই কলাম বাদ দিচ্ছি। আপনার পরীক্ষার হলে এটা লেখার কোনো অপশন নাই। আপনাকে এটা ছাড়াই চিন্তা করতে হবে। আমি যখন C1 এর সহগুণক বের করব, চিন্তা করতে হবে C1 C2 নাই। এই দুটার উপর এরকম করে হাত উঠায় দিবেন, হ্যাঁ? এরকম করে হাত উঠায় দিবেন। আমি কাটতেছি, আপনি হাত উঠায় দিবেন এরকম করে। 2 হাত উঠায় দেওয়ার পরে বাকি দুটা গুণ করবেন, ওকে? হাত উঠায় দিবেন এরকম করে। তাইলেই হয়ে গেল। কই গেলাম আমরা? হাত উঠায় দিবেন, হ্যাঁ? তাইলেই হবে। ঠিক আছে? চাচ্চু এবার শেষ করেন। ওরা ব্রেক চায়। আচ্ছা ঠিক আছে, আমরা ব্রেক দিলাম। আ আমরা ব্রেক দিলাম। আমরা ব্রেক দিচ্ছি। 5 মিনিটের ব্রেক। ঠিক আছে? বিস্তার না করে কিভাবে করব? করব, সময় আছে বাবা। বিস্তার না করেও করা যায়। এই যে লাফালাফি, আমি তো জানি যে তোমরা এগুলো অঙ্ক করে ফেলছো। করে ফেলছো দেখে আমার কাছে আসছো। কিন্তু তোমরা ধরে নাও ২-১ জন করছো। বাকিগুলা তো করো নাই, তাই না? সো তোমরা যারা ২-১ জন আগে করে আসছো তারা ওই যে লাফালাফি শুরু করছো। যে আমি 3/3 ম্যাট্রিক্স এর মান পারি, 4/4 করে দেন। কিন্তু তোমাদের মধ্যে অনেকেই আছে যারা 2/2 এর মানই পারতো না। আজকে শিখলো। 3/3 তো দূরের কথা। সো আমাকে তো সবার দিকেই তাকাইতে হবে। তুমি যেহেতু আগে পড়ে আসছো বাবু, কোনো সমস্যা নাই। তোমার রিভিশন হচ্ছে, ক্লাস করতে থাকো। বাট আগে কথা বলো না। আমি এখনো বিস্তারের মধ্যেই আছি। বিস্তার করে মান বের করা শিখতেছি। আর তুমি বলতেছো যে বিস্তার ছাড়া কেমনে করা যায়? আরে বলো, শিখাবো তো। যে বলতেছো না যে বিস্তার ছাড়া কেমনে করা যায়? সে আসলে আমাকে চেনোই না। তুমি ওই ক্লাস 9-10 এ আমার ক্লাস করো নাই। তোমাদের মধ্যে যারা আমার ক্লাস 9-10 এর ক্লাস করছে তারা জানে আমি কিভাবে পড়াই। আমি তো এখন আজকেই কি আমার নির্ণায়কের ক্লাস শেষ? আমি এখানে ৬টা-৭টা ক্লাস নিব। আমার আগে ৬টা-৭টা ক্লাস তুমি পুরোটা শেষ করবা। শেষ করার পরে তুমি যদি মনে করো যে আমি কিছু বাদ দিছি, তখন আমাকে আইসা বইলো। পড়ানোর সিস্টেমটা এরকম। একটা সিরিয়ালি যেতে হয়, ঠিক আছে? সো তোমরা অনেকেই এই চ্যাপ্টার পড়ছো বলে আগে দৌড়াইতে পারতেছো। কিন্তু তোমরা যার কাছে পড়ছো, তখন যেভাবে বুঝছিলা, সেম জিনিসটা আমার কাছে পইড়া বলো, তার থেকে কি খারাপ বুঝছো? নাকি তার থেকে অন্তত খারাপ বোঝো নাই, এটা আমি বলতে পারি। তার মতো বুঝছো অথবা তার থেকে ভালো বুঝছো। তার থেকে খারাপ বুঝো নাই। ওকে? সো একটু ধৈর্য ধরতে হয়। বড় হচ্ছো, এগুলো শিখতে হয়। আমাকে আবার বলো যে আপনি 4/4 এর মান বের করতে পারেন না। ভাই আমি বুয়েট থেকে গ্রাজুয়েট করা ভাই। বুয়েটের ম্যাথ কোর্স করতে হয় অনেক। ইঞ্জিনিয়ারিং পড়লে অনেকগুলো ম্যাথের কোর্স থাকে। এবং বুয়েটের ম্যাথ কোর্স খুব কঠিন ম্যাথ কোর্স। ওইখানে A+ পাওয়া খুব টাফ। বাট এই নাইম বুয়েটের যতগুলো ম্যাথ কোর্স করছে সবগুলোতে A+ পেয়ে আসছে। কথা কি বুঝছো? ঠিক আছে, তোমরা বলছো আমাকে আমি 4/4 এর মান বের করতে পারি না। আমি মেনে নিছি তো। আজকের জন্য মেনে নিছি। বাট টিচারদের সাথে কিভাবে কথা বলতে হয় এগুলো একটু শিখো। তোমরা এখন অনেক ছোট। আমি কিছু মনে করছি না। বাট প্লিজ মানে এই এই অ্যাপিয়ারেন্স টা খুব দরকার লাইফে। তুমি হয়তোবা খারাপ স্টুডেন্ট হতে পারো। একটা জিনিস নাই বুঝতে পারো। আমি ১০ বার বুঝাতে রাজি আছি। বাট ভালো মানুষ হও, আমরা এটা চাই। ভালো মানুষ মানে তুমি সর্বে সর্বা। সব দিক থেকেই ভালো। ভালো স্টুডেন্ট এটা জীবনের একটা ছোট গুণ। তোমার যেমন অনেকগুলো গুণ আছে না মানুষের, যে একজন মানুষ ভালো খেলতে পারে, তার মানে কি সে খারাপ? একজন মানুষ পড়ালেখা পারে না, তার মানে কি সে খারাপ? একজন মানুষ খেলতে পারে না, তার মানে সে খারাপ? একজন মানুষ মানুষের সাথে ঠিকমতো কথা বলতে পারে না, সে কি খারাপ? না, সবাই ভালো। সব দিক থেকে ভালো হইতে হবে দিন শেষে। তো এই যে পড়ালেখা করা, এটা হচ্ছে জীবনের একটা পার্ট। অনেকগুলো গুণের মধ্যে একটা গুণ হচ্ছে পড়ালেখা করা। পড়ালেখা না পারলে সমস্যা নাই। কিন্তু তোমার অ্যাপিয়ারেন্স, তোমার ব্যবহার, হ্যাঁ? এই জিনিসগুলো আসলে তোমার বংশের পরিচয় দিবে বা তোমার মুখকে উজ্জ্বল করবে। এখন ইন্টারে উঠছো, তোমরা বড় হচ্ছ কিন্তু দিন। সো এই জিনিসগুলো একটু মেইনটেইন করার চেষ্টা করতে হবে চাচ্চুরা, হ্যাঁ? মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, টিচারদের সাথে কিভাবে কথা বলতে হয়, পাড়া প্রতিবেশীদের সাথে কিভাবে কথা বলতে হয়, কলেজে গেলে ফ্রেন্ডদের সাথে কিভাবে কথা বলতে হয়, আব্বু-আম্মুর সাথে কিভাবে কথা বলতে হয়, ছোটদের সাথে কিভাবে কথা বলতে হয়, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়, কার সাথে কিরকম আচরণ করতে হয়, এটাই তোমার শেখার হচ্ছে পারফেক্ট টাইম। চাচু সিএসসি নিয়ে পড়লে কি ম্যাট্রিক্স লাগে? ম্যাট্রিক্স সব জায়গাতে লাগে, হ্যাঁ?
দুনিয়ার সব জায়গাতে ম্যাট্রিক্স লাগে। ম্যাট্রিক্স হচ্ছে কোন একটা ডাটাকে সজ্জিত, সুসজ্জিত, সাজানোর একটা ওয়ে জাস্ট। সো এটা খুব ভালো জিনিস। ঠিক আছে? এটা আসলে ডাটা, যেখানে বড় ডাটা, অনেক ডাটা নিয়ে কাজ করা হয়, অনেক তথ্য হয়, সেখানেই আসলে ম্যাট্রিক্স লাগে। AB সমান BA তো হয় না। না, AB সমান BA বলা যায় না ম্যাট্রিক্সের ক্ষেত্রে। A আগে তার মানে A আগে, B আগে মানে B আগে। কথাগুলো কি বুঝতে পেরেছ? ঠিক আছে? সো যেটা বলছিলাম তোমাদেরকে সেটা হলো এই যে মানুষের সাথে কথা বলাটা আমাদের একটু শিখতে হবে। নাইলে আসলে প্রবলেম, হ্যাঁ? ঠিক আছে? ওকে। তোমাদেরকে কারা পড়ায় এটা তোমাকে জানতে হবে। তোমাদের এইখানে আমি জানো ইন্টারমিডিয়েট কত ব্যাচ? তুমি ইন্টার দিবা কত সালে? তোমরা ইন্টার কততে দিবা? ২৭ সালে দিবা। ২৭ সাল তো এসএসসি ২৫ এ দিয়ে আসছো, ইন্টার দিবা ২৭ এ। আমার এইচএসসি কত, ইন্টার কত জানো? আমি ২০১২ সালে ইন্টারমিডিয়েট দিয়ে আসছি। তার মানে তুমি দিবা ২৭ এ। তোমার থেকে ১৫ বছরের বড় আমি। আমি বড় এটা বলছি না। সো আমি ১২ সালে বুয়েটে ঢুকেছি। মানে ১২ সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ১২ সালে বুয়েট পরীক্ষায় বুয়েটে চান্স পেয়ে বুয়েটে ক্লাস শুরু করছি ১২ সালে। ১২ সালের সেপ্টেম্বর মাসে আমার ১৩ ফেব্রুয়ারিতে ক্লাস শুরু হইছে। ১২ এপ্রিল আমাদের পরীক্ষা হইছে। ১৩ ফেব্রুয়ারির ১৫ তারিখে আমরা ক্লাস শুরু করছি। ১৩ ওই কি বলে ২০১৩ সালে ফেব্রুয়ারির ১৫ তারিখে ক্লাস শুরু করে মার্চের মনে হয় ২ তারিখ বা ৩ তারিখ থেকে তোমরা এখন যে কোচিং গুলো বাংলাদেশে অফলাইনের সেরা কোচিং, সেই কোচিং এ ২০১৩ সালের মার্চ মাস থেকে আমি ক্লাস নিয়ে আসছি। এবং আমি যখন সেই কোচিংটা ছাড়ছি সেখানে ম্যাথ ডিপার্টমেন্টের হেড ছিলাম আমি। আমি যখন ওই কোচিংটা ছেড়ে শিক্ষতে জয়েন করছি তখন আমি ওই কোচিং এর ম্যাথের হেড ছিলাম। পুরো ম্যাথ ডিপার্টমেন্ট আমি দেখতাম। এবং ওই কোচিং এ তোমরা সবাই ইঞ্জিনিয়ারিং এর অ্যাডমিশনের সময় অফলাইনে ক্লাস করার জন্য ভর্তি হবা। তোমরা যে বইগুলো পড়বা সব বইগুলো আমার নিজের হাতের বানানো। এবং যে ভাইয়াদের ক্লাস করবা 90% ভাইয়ারা আমার স্টুডেন্ট। ঠিক আছে? ওকে? সো মানে আমি হচ্ছে সেই ১৩ সাল থেকে আজকে ২৫ সাল ১২ বছর ধরে এই চ্যাপ্টার তোমাকে পড়াই। এবং এই জিনিসটা আমি বুয়েটে পইড়া আসছি। বুয়েটে কি এরকম নির্ণায়ক দিয়ে এটার মান বের করতে দেয়? ম্যাট্রিক্স নির্ণায়ক অঙ্ক? না। বিশাল বড়, বড় ম্যাট্রিক্স দেয়। ৫/৫ ম্যাট্রিক্সও আমরা করে আসছি। ৫/৫ যদিও অনেক জটিল, করে আসছি আমরা। সো ৪/৪ তো বাচ্চা খেলা। আমরা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে। সো যাই হোক অনেক কথা বলে ফেলছি। ৫ মিনিট শেষ হয়ে গেছে আমাদের। সো আমরা এখানে আর বেশি কথা বলতে চাই না। আমরা আসলে নির্ণয় করছিলাম। আমি নির্ণয়কের কি, কি দেখছি আমরা যদি সকাল থেকে শুরু করে ফেলি। আমরা অনেকেই ক্লাস করে আসছি। অনেকগুলা ক্লাস তো এই কারণে ক্লাসগুলোর প্রতি আমাদের মনোযোগ খুবই কম হচ্ছে। তারপরে আমি যদি ছোট্ট করে রিক্যাপ করি ১ম থেকে। আমরা ম্যাট্রিক্সের অঙ্ক শুরু করেছিলাম। কিছু এই জিনিসগুলোর মান বের করা আমরা দেখে আসছি। এবং এটা একটা জটিল টাইপের ম্যাট্রিক্স ছিল সেটার মান আমরা বের করা দেখে আসছি। নির্ণয়কের কথাগুলোতে আসছিলাম। নির্ণয়কের কিছু বর্ণনা দিয়েছিলাম। পরে নির্ণয়কের ডিফারেন্স গুলো ম্যাট্রিক্সের সাথে আমরা বুঝাইছিলাম। তারপরে আমরা নির্ণয়কের কথাবার্তা বলে নির্ণয়কের মান বের করা শিখাইছিলাম। এই নির্ণয়কের মান এখন বের করতে পারবা কিনা বলো? এই নির্ণয়কের মান বের করতে পারবে না? ওকে? এটা HW দিয়ে দিলাম। এই মানটা বের করা শিখবা। তারপরে অনুরাশির সহগুণক কি জিনিস এটা বলছিলাম। অনুরাশি মানে হচ্ছে অনুরাশি আর সহগুণকটা হচ্ছে চিহ্নযুক্ত অনুরাশি। মানে অনুরাশির আগে জাস্ট একটা চিহ্ন বসবে। যে ভুক্তির অনুরাশি বের করতে সহগুণক বের করতেছি সেটা যে সারি যে কলামে আছে। যদি সেটার যোগফল যোগ হয় তাহলে হবে প্লাস, জোড় হলে প্লাস, বিজোড় হলে হবে মাইনাস। এই সহগুণক নেই অ্যাকচুয়ালি মান বের করা দেখলাম। সেখান থেকে সহগুণক অনুরাশির কিছু ম্যাথ আমরা ২-৩ টা ম্যাথ আমরা সলভ করেছি। ওকে। এখন অ্যাকচুয়ালি আমরা যেটা করব, আমরা নির্ণয়কে তোমরা যারা বই করেছো তারা জানো নির্ণয়কে অনেকগুলো প্রুফ আছে। নির্ণয়কে কি আছে? অনেকগুলো প্রমাণ আছে। সেই প্রমাণ করার জন্য আমাদেরকে নির্ণয়কের কিছু ধর্ম আছে, ধর্মগুলো জানতে হবে। নির্ণয়কে কি করা যাবে? নির্ণয়কে ধর্মগুলো জানতে হবে। ম্যাট্রিক্স এবং নির্ণয়কে ভাগ হয় না। ভাগ হয় কিন্তু অন্য রকমে হয়। ওটা শিখাবো আমি তোমাদেরকে। হ্যাঁ, পরে শিখাবো। সো নির্ণয়কের কিছু ধর্মগুলো আমরা দেখতে পাচ্ছি। ১ নাম্বার ধর্ম যেমন আমরা দেখতেছি যে কোনো একটা নির্ণয়কের যদি যেকোনো একটা সারির সবগুলো উপাদান শূন্য হয় অথবা যেকোনো একটা কলামের যদি সবগুলো উপাদান শূন্য হয় তাহলে তার মান শূন্য। যেকোনো একটা সারি অথবা যেকোনো একটা কলাম, যেকোনো সারি বা সব কলামের সবগুলো উপাদানই যদি শূন্য হয় তাহলে সেই নির্ণয়কের মান শূন্য। যেমন এখানে দেখতে পাচ্ছি এই নির্ণয়কের ক্ষেত্রে এই কলামের সবগুলো উপাদান হচ্ছে শূন্য। যার কারণে এই নির্ণয়কের মানটা হচ্ছে শূন্য। তুমি কি আমাকে বলতে পারবা কেন অ্যাকচুয়ালি
এই কলামের সবগুলো উপাদান শূন্য হলে এটার মান শূন্য হয়ে যায়? আমাকে বলতে পারবা? এই একটা কলামের সবগুলো উপাদান শূন্য হলে কেন এটার মান শূন্য? কারণ এটা মান বের করো তুমি, তাইলেই হবে। এই যে এই সারি, এই যে কলামটা ছিল, এই কলামের সাপেক্ষে এটা বিস্তার করো, তাহলেই বুঝতে পারবা কেন এটার মান শূন্য হয়। এই কলামের সাপেক্ষে আমি যদি এটাকে বিস্তার করি তাহলে দেখো কত আসতেছে। আমি যদি এটার মান বের করতে চাই, এই কলামের সাপেক্ষে বিস্তার করতেছি, বিস্তার করলে কি এই জিরোটা লিখতে হবে, তাহলে জিরোটা লিখলাম। জিরো যদি লিখি তাহলে জিরো যে সারি যে কলামে আসলে বাদ চলে যাবে, তাহলে এখানে থাকবে A2 B3 মাইনাস B2 A3। আবার এই জিরো নিচ্ছ, এই জিরো মানে মাইনাস জিরো, এই মাইনাস জিরো ইন্টু সামথিং নিবা এই সারি এই কলাম বাদ দিয়ে, আবার প্লাস এই জিরো নিবা এই সারি এই কলাম নাও। তো দেখো তো দেখি, এই জিরো দ্বারা এটাকে গুণ, আবার এই জিরো দ্বারা এটাকে গুণ, আবার এই জিরো দ্বারা এটাকে গুণ, তাহলে সবগুলো কি জিরো হয়ে যাবে না? জিরো হবে কিনা বলো? তাহলে যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামে যদি জিরো জিরো থাকে, সবগুলো উপাদান যদি ভুক্তি যদি জিরো থাকে, তাহলে ওই সারি বা ওই কলামের সাপেক্ষে যখন আমরা ওদেরকে বিস্তার করব তখন সেটার মান শূন্য হয়ে যাবে। আমরা আরেকটা এক্সাম্পল দেই, ছোট্ট করে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ ধরো ওটা তোমার জন্য বুঝতে ইজি কঠিন হবে, এই যে এটা নাও 1 2 3 মনে করো 4 5 6 4 5 7 দিলাম। ধরে নাও এটার আমি মান বের করব, তাহলে এটার মান তুমি বের করো। দেখো এটার মান তুমি কিভাবে বের করে আসছো বলো তো দেখি। আমি ধরে নাও এই সারি সাপেক্ষে বিস্তার করব, জিরো জিরো যেখানে আছে এই সারি সাপেক্ষে বিস্তার করতেছি, তাহলে এই জিরো লিখে ফেললাম। বিস্তার মানে কি, ওটা কিন্তু লিখতে হয় ওই জিরো ইনটু ওই যে জিরো যে সারি যে কলামে আছে ওটা বাদ চলে যাবে, তাহলে থাকবে কত 7 2 14 মাইনাস 3 3 5 15। তারপরে কি করো মাইনাস এই জিরো লিখে ফেললা, জিরো লিখলা, তারপরে এই জিরো বাদ, তাহলে 7 একে 7 মাইনাস 3 2 6, আবার প্লাস এই জিরো লিখে ফেললা, এই জিরো লেখার পরে এটা বাদ, তাহলে 5 একে 5 মাইনাস 4 2 8। মানে এই তিনটার সাপেক্ষে যখন তুমি বিস্তার করতেছো তখন এই জিরো কিন্তু এখানে লিখতে হবে জিরো ইন্টু সামথিং, আবার এই জিরো লিখতে হবে জিরো ইন্টু সামথিং, আবার এই জিরো জিরো ইন্টু সামথিং। এখানে কিন্তু অনুরাশি সহগুণক বের করতেছো না তুমি, অনুরাশি সহগুণকের সময় কিন্তু ওই জিরো লিখতে হয় না। দেখো ভালো করে খেয়াল করে দেখো, আমি যখন অনুরাশির কথা বলেছিলাম -2 এর অনুরাশির সহগুণকের কথা বলছিলাম, -2 এর সহগুণক, তখন কিন্তু এখানে -2 লেখো নাই, ওই -2 যে সারি যে কলামে আছে ওটা বাদ দিয়ে বাকিটার ভ্যালু বের করছো। তাহলে অনুরাশির সহগুণকের সময় কিন্তু যেটার অনুরাশির সহগুণক বের করো সেটা লিখতে হয় না, কিন্তু যখন তুমি নির্ণয়কে মান বের করো তখন কিন্তু ওটা লিখতে হয়, তখন কিন্তু কি ওটা লিখতে হয়। কোথায় গেল? ওকে, তখন কিন্তু কি করতে হয়, লিখতে হয়। তাহলে এই জিরোর সাপেক্ষে বিস্তার করতেছো, জিরো ইন্টু সামথিং, এই জিরো ইন্টু সামথিং, এই জিরো ইন্টু সামথিং, তাহলে সবগুলো কিন্তু জিরো হয়ে যাবে। সবাই কি বুঝতে পেরেছি আমরা? 12 হবে না, জিরো হবে, জিরো জিরো। এই জিরো দিয়ে এটাকে গুণ করো, এই জিরো দিয়ে এটাকে গুণ করো, এই জিরো দিয়ে, এগুলো যাওয়াই হোক, এগুলো তুমি ঠিক করে নিও, এগুলো আমি ভুল করতে পারি, নো প্রবলেম, বাট জিরো দিয়ে গুণ করলে জিরো হয়ে যাবে। তার মানে একটা সারি একটা কলাম অন্য কোন সারির সাপেক্ষে বিস্তার করে দেখো না, জিরোই আসবে মান। আমি এই সারির সাপেক্ষে বিস্তার না করে অন্য যে কোনো সারির সাপেক্ষে বা কলমের সাপেক্ষে বিস্তার করে দেখো, মান জিরো আসবে, বিশ্বাস করো জিরো আসবে, বিশ্বাস করো জিরো আসবে। এই জিরো সাপেক্ষে করলে কি হচ্ছে, এটা বাদ চলে গেলে কত আসতেছে, 7 একে 7 মাইনাস 3 4। আচ্ছা লিখো না বাবা, লেখো, এই 6 এর জায়গায় 12 লিখছে, আচ্ছা লিখো 12 লিখলাম, খুশি হয়েছো তোমরা? দেখো জিরো হয়ে যাবে। ওই জিরো জিরো ছাড়া অন্য যে কোনো সারির সাপেক্ষে বিস্তার করে দেখো জিরোই আসবে। সো একটা সারির একটা নির্ণয়কের যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম যদি শূন্য হয় তাহলে তার মান শূন্য, এটা 1 নাম্বার কথা, মনে রাখবা, খুব ভালো করে মনে রাখবা, এগুলো মনে রাখতে হবে। 2 নাম্বার কথা কি বলো, নির্ণয়কের দুইটা কলাম বা দুইটা সারি যদি একই হয় তখন সেই নির্ণয়কের মান হচ্ছে শূন্য। এই যে দেখো মনে রাখবা, এই যে 2 আর এই যে 2, দেখো এই দুইটা কলাম একই রকম, এই দুইটা কলাম একই রকম, এই কারণে এটার ভ্যালু শূন্য হয়ে যাবে, এই কারণে এটার ভ্যালু শূন্য হয়ে যাবে। দুইটা কলাম যদি একই রকম হয় তাইলে সেটা শূন্য হয়ে যাবে, দুইটা কলাম বা দুইটা সারি যদি একই রকম হয় তাহলে সেটার মান শূন্য হয়ে যাবে। কথা কি বোঝা গেল? দুইটা সারি বা দুইটা কলামের মান যদি একই রকম হয় তাহলে সেটার ভ্যালু শূন্য হয়ে যাবে, মনে থাকবে? ওকে, কিভাবে বুয়েটে চান্স পাবো? পাবা বাবা, আমাদের সাথে থাকো, ক্লাস করো, আমরা যা বলি সেটা শোনো, তাইলেই চান্স পাবা। ঠিক আছে, দুইটা সারি দুইটা কলাম যদি সেম রকম হয় তাহলে সেটার ভ্যালু শূন্য হয়ে যাবে। তারপর এখানে বলা হয়েছে গুণোত্তর ধারায় থাকলে মান শূন্য হয়ে যাবে। ওকে ঠিক আছে, আমি আজকে আর না পড়াই, হ্যাঁ, এই যে এটা পড়াইলে এগুলো মনে থাকবে না তোমাদেরকে, এগুলো পড়ায় এগুলোর এক্সাম্পল দিতে হবে, এগুলো এক্সাম্পল না দিলে তোমাদের এগুলো মনে থাকবে না। ঠিক আছে, সো আমরা আজকের ক্লাসটা এই পর্যন্তই ধরে নেওয়া হচ্ছে, আমরা নির্ণয়কের অনুরাশি সহগুণক পর্যন্তই শেষ করে দিচ্ছি। ঠিক আছে, অনুরাশি সহগুণক পর্যন্ত করেই শেষ করে দিচ্ছি। আমরা নেক্সট ক্লাসটা নির্ণয়কের ধর্ম থেকে শুরু করব এবং নির্ণয়কের বিভিন্ন
প্রমাণগুলো আমরা নেক্সট ক্লাস থেকে দেখব। আজকের ক্লাসটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাংলাদেশের খেলা হচ্ছে, খেলা দেখো। আল্লাহ হাফেজ সবাইকে। নেক্সট দিনে দেখা হবে।